স্বাগত বন্ধুরা কুয়াশার রাতে শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আর সাথে আছি আমি শারমি। শুরু হয়ে গেছে আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান কুয়াশা। কাহিনী রয়েছে, খুবই চমৎকার কাহিনী। কাহিনীটার নাম হচ্ছে ভূতের বাড়ি, লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। আর পড়ে শোনাবে সেতু। প্রথম পর্বটা এখন শুনবো, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে চলে যাবো পরের পর্ব, তারপরে ফিরে আসছি। সঙ্গেই থাকবে। টম সাহেব বলছেন, সম্প্রতি একজন পুরনো বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল। হাসতে হাসতে তিনি আমাকে বললেন, দেখো টম, এই লন্ডন নগরে একখানি ভূতের বাড়ি আছে। আমি উত্তর দিলাম, তাই নাকি? সত্যি বলছো নাকি তামাশা করছো? তুমি পণ্ডিত লোক, তোমার আবার ভূতের বিশ্বাস। বন্ধু বললেন, না না, তামাশা নয়, সেই বাড়ি আমি ভাড়া নিয়েছিলাম। 3 দিনের বেশি তাতে থাকতে পারিনি। বিশেষ কিছু যে ভয়ানক দেখেছি তাও নয়, তবে কিরূপ শব্দ হয় মনের ভিতর, মানে সবসময় যেন একটা আতঙ্ক। কিন্তু সেই বাড়িতে একজন বৃদ্ধা থাকে। কি করে থাকে তা সেই বলতে পারে। বৃদ্ধা আমাকে বলল যে কোনো ভাড়াটিয়াই সে বাড়িতে 2 দিনের বেশি নাকি থাকতে পারে না। বন্ধুর কথা শুনে আমি ভাবতে লাগলাম, ভূতের বাড়ি, এতদিনের পর বুঝি আমার স্বাদ মিটল। ভূত কেমন দেখতে চিরকাল আমার মনে অন্যরকম একটা বাসনা কাজ করে। সেই স্বাদ মিটানোর জন্য আমি শ্মশানে মশানে বনে জঙ্গলে ঘোর নিশীথে কত যে ঘুরেছি তার কোনো ঠিক নেই। কিন্তু ভূত আমার কপালে কখনোই জুটেনি। আজ কি তবে ভগবান আমার মনের ইচ্ছা পূরণ করবেন? দেখা যাক কি হয়। বন্ধুর কাছ থেকে সে বাড়ির ঠিকানাটা নিলাম। বাড়ির কাছে গিয়ে দেখলাম তালাবদ্ধ। প্রতিবেশীদের কাছে শুনলাম যে সে বাড়িতে যে বৃদ্ধ বাস করত, সম্প্রতি নাকি তার মৃত্যু হয়েছে। রাতের বেলা ভূত তার ঘাড় মোটকে মেরে ফেলেছে। এই পর্যন্ত সে বাড়িতে মানুষ দূরে থাকুক, কাক পক্ষী পর্যন্ত ঢুকতে পারেনি। সে বাড়িতে নেংটি ইঁদুর কি বড় ইঁদুর, কোন ইঁদুর বাস করে না। আমার আরো কৌতূহল বাড়ল। প্রতিবেশীদের কাছ থেকে বাড়ির মালিকের ঠিকানা নিয়ে তার কাছে উপস্থিত হলাম। তিনি বেশ ধনবান লোক। ভূতের বাড়ি আমি ভাড়া নেব শুনে তিনি আমাকে বললেন, বাড়ির যে দুর্নাম আছে তাহা বোধহয় আপনি জেনেছেন। আমি এতদিন নানা দেশ ঘুরেছি, এই কিছুদিন হলো দেশে এলাম। আমার খুড়ো মহাশয় ওই বাড়ি কিনে নিয়েছিলেন। কবে থেকে বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয় তা আমি ঠিক বলতে পারিনি। সপরিবারে আমি নিজেই 2 দিন ও বাড়িতে থেকেছিলাম। 2 দিনের পর প্রাণ ভয়ে পালিয়ে আসলাম। আপনি যদি সে বাড়িতে কিছুদিন বাস করতে পারেন তাহলে ভাড়ার টাকা নেওয়া দূরে থাকুক, বরং ঘর হতে আপনাকে কিছু দিতে প্রস্তুত আছি আমি। যাই হোক, আমি চাবি নিয়ে চলে আসলাম। আমার একজন ডান পিঠে বীরপুরুষ চাকর ছিল। ভূত প্রেত দানা দৈত্য কিছুই সে মানে না। মনে তার বিশাল সাহস, দেহে তার অসীম বল। তাকে আমি সব কথা খুলে বললাম আর জিজ্ঞেস করলাম, কেমন, তুমি আমার সাথে সে বাড়িতে থাকবে, বুঝতে পেরেছ? চাকর উত্তর দিল, ভূত আমার কাছে আসিবে, আমি ভূতের বাবা, দেখি কেমন আমার সামনে আসে, ভূতের চরচড়ি বানিয়ে খেয়ে ফেলবো। তার কথা শুনে আমার মনে বেশ আনন্দ হলো। ভূত মানি আর নাই মানি, তবু যেন স্থান বিশেষ কাল বিশেষ কেমন করে যেন প্রাণটা ছোক করে গায়ে কাটা দিয়ে ওঠে। একজন সঙ্গী থাকলে মনে অনেকটা সাহস হয়। চাকরের হাতে চাবি দিয়ে আমি বললাম, তবে তুমি সে বাড়িতে যাও, সেখানে গিয়ে ঘরদোর পরিষ্কার করো, বিছানাপত্র ঠিক করে রাখো। আমার পিস্তল আর ছুরিটাও নিয়ে যেও, আর তোমার নিজের পিস্তল আর ছোড়াখানাও রেখে যেও না। আবার সন্ধ্যাবেলা আমি পৌঁছে যাব।
সন্ধ্যার সময় আমি সে বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। আমার চাকর দরজাটা খুলে দিল। চাকরের মুখে ঈষৎ হাসির রেখা দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হে, সব ভালো তো? ভৃত্য বলল, আগে হ্যাঁ বাবু, সবই ভালো। এই কথা বলে চাকর আরেকটু ঈষৎ হেসে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কিছু দেখেছ নাকি? সে উত্তর করল, আগে না, কিছু দেখি নাই, তবে আমার কানের কাছে কে যেন ফিস ফিস করে কথা বলছিল। এরূপ শব্দ বারবার শুনেছি বাবু। আমি বললাম, তোমার ভয় করছে নাকি? চাকর হেসে বলল, ভয়? আমার শরীরে ভয় নেই বাবু। আমি ভূতের বিধাতা পুরুষ। যদি ভূত দেখতে পাই আনন্দ হবে, ভয়ের লেশ মাত্র মনে উদয় হবে না আমার। চাকরের সাথে কথা বলতে বলতে আমি ঘরের ভেতর ঢুকলাম। আমার সঙ্গে একটা কুকুর ছিল। কুকুরটি অতি বিক্রমশীল। ভীরুতা কাকে বলে তা সে জানে না। নিজের শরীরের চেয়ে 2 গুণ বড় দেহ বিশিষ্ট বড় বড় ডাল কুকুরকে তাড়া করে তার ঘাড় ধরে ফেলত। কোন একটি নতুন বাড়িতে গেলেই প্রথমে সে কোথায় ইঁদুর আছে, কোথায় আরশোলা আছে, আর তার জন্য গলি খুঁজে একোণ সেকোণ শুকে ভোস ভোস করে বেড়াত। কিন্তু আজ সে কুকুরের ব্যবহার দেখে আমি বড়ই আশ্চর্য হলাম। প্রথমত, সে সেই বাড়ির ভিতরে কিছুতেই ঢুকবে না। অনেক আদর করে ভুলিয়ে যদিও ঢুকালাম, কিন্তু ভয়ে একেবারে জড়সড় হয়ে গেল। কুঞ্জলি হয়ে কাঁপতে কাঁপতে আমার পায়ে জড়িয়ে গেল। লাভঝাপ নেই, শব্দ নেই, ইঁদুর অনুসন্ধান নেই। আজ সে নীরব, আজ তার কিছুই নেই। ঘরে ঢুকে আমরা এ ঘর সে ঘর দেখতে লাগলাম। প্রকাণ্ড অট্টালিকা, 1 তলা 2 তলা 3 তলায় কত যে কামরা তা বলতে পারবো না। দেখতে দেখতে আমরা বড় একটা ঘরে উপস্থিত হলাম। এই ঘরের ভেতর ভূতের দৌরত্ব যাকে বলে তার প্রথম সূচনা হলো। ঘরটি আমার চাকর পরিষ্কার করেনি। মেঝেতে কিছুটা ধুলো পড়েছিল, কোথাও কিছু নেই। হঠাৎ দেখলাম আমার ঠিক সামনে একটা পায়ের দাগ পড়ল, শিশুর পায়ের চিহ্ন। তার আগে কি আশেপাশে আর কোনো দাগ নেই, কেবল সেই একটি মাত্র পায়ের দাগ। এগিয়ে সামনে গিয়ে সেই পায়ের চিহ্নের উপর আমার পা রাখলাম। আর ঠিক তখনই আমার সামনে আর একটি পায়ের দাগ পড়ল। আমি চাকরের দিকে তাকালাম, সেও আমার দিকে তাকালো। এভাবে যতই আগাই ততই আগে আগে ধুলার উপর একটি শিশুর পায়ের চিহ্ন অঙ্কিত হতে থাকলো। এভাবে যতই আগাচ্ছি ততই আগে আগে ধুলার উপর একটা শিশুর পায়ের চিহ্ন অঙ্কিত হতে থাকলো। কিন্তু কেবল 1 পায়ের চিহ্ন, 2 পায়ের দাগ পড়ে না। যখন ঘরের অন্য দিকে প্রাচীরের নিকট উপস্থিত হলাম তখন আর দাগ পড়ল না। এই ঘর থেকে বের হয়ে আমরা অন্যান্য ঘর দেখতে লাগলাম। এভাবে একটা বড় ঘরে গিয়ে আমরা উপস্থিত হলাম। তখন বেশ রাত হয়েছিল। আর তখনই ঘরের অন্য দিক থেকে একটা চৌকি আকাশে উড়ে ঠিক আমার সামনে এসে পড়ল। আমি বললাম, বাহ, মন্দ নয় তো। তারপর দেখতে পেলাম সে চৌকির উপর কে যেন বসে আছে। মানুষের আকৃতি বটে, কিন্তু তার দেহ অতি তরল ধোঁয়া দ্বারা গঠিত। কুকুরটি ভয় পেয়ে খুব ডাকাডাকি করতে লাগলো। চাকর তাকে সান্ত্বনা দিতে লাগলো। ঘাড় হেঁট করে কুকুরকে সান্ত্বনা দিচ্ছে এমন সময় হঠাৎ আমার দিকে ফিরে এসে জিজ্ঞেস করলো,
বাবু কি আপনি আমার পিঠেকে কিল মারলেন নাকি? আমি উত্তর দিলাম, কই না তো, কি হয়েছে তোমার? চাকর বলল, আমার পিঠে কে ভয়ানক একটা কিল মারলো বাবু। আমি বললাম, এসব কারবার নিশ্চয়ই কোনো বদমাইশ লোকের, কি করে করছে ধরতেই পারছি না। যাই হোক, এটা অনুসন্ধান না করে আর ক্ষান্ত হব না আমি। এতক্ষণে এই ঘরটা থেকে বের হয়ে দোতলায় উঠলাম। আমার শোয়ার ঘরই দোতলায়, কিন্তু এখনো ঘুমাতে যাবার সময় হয়নি। সুতরাং 2 তলার অন্যান্য ঘরগুলো দেখতে লাগলাম। একটা ছোট ঘরের কাছে উপস্থিত হওয়া মাত্র চাকর বলল, এ কি হইল? এই ঘরে দরজা বন্ধ কেন? আমি তো এই মাত্র এর চাবি খুলে দরজাটা খুলে দিচ্ছিলাম। আমি দরজার টেনে দেখলাম ভেতর থেকে কে যেন খিল বন্ধ করে দিয়েছে। অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে আছি, এমন সময় আশ্চর্য, দরজাটা আস্তে আস্তে খুলে গেল। আমরা দুজনে ঘরের ভেতর ঢুকলাম। এক প্রকার অমানসিক গন্ধে ঘরটা যেন ক্রমে ভরে উঠতে লাগলো। এক প্রকার ভৌতিক ভয়ে আমাদের হৃদয় অবসন্ন হয়ে পড়ল। সেই অনুভূতিটা যে কেমন তা আমি এখন আর বর্ণনা করতে পারবো না। মানুষের জীবনের সর্বনাশ ডেকে আনতে পারে এমন কোন একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে, এমন আমাদের মনে হল। সর্বনাশ! হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেল। এই ঘরে আর অন্য কোনো দরজা জানলা ছিল না। প্রথমে দুজনে দরজা টানাটানি করে দেখলাম, কিছুতেই খুলতে পারলাম না। আমার চাকর বলল, বাবু খুব পাতলা তক্তা দিয়ে দরজাটা বানানো। দুই লাথিতে নয়, 1000 লাথিতেও সে দরজাটা ভাঙল না। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই দরজাটা ভাঙতে পারলাম না। ক্লান্ত হয়ে আমরা বসে পড়লাম। তখন খিলখিল করে বিকট এক হাসির শব্দ হল। আর দরজাটা আস্তে আস্তে খুলে গেল। আর সেই ভয়াবহ ঘর হতে আমরা তখনই বের হয়ে গেলাম। ঘর থেকে বের হয়ে আমরা বারান্দায় দাঁড়িয়ে রইলাম। পাশে মিটিমিটি করে কি যেন একটা নীল বর্ণের আলো জ্বলছিল। এটা কি আলো, কোথায় বা যাচ্ছে দেখবার জন্য আমরা তার পিছু নিলাম। সিঁড়ি দিয়ে আমাদের সঙ্গে আগে আগে আলোটি 3 তলায় উঠে গেল। 3 তলায় উঠে ছোট একটা শোবার ঘরে প্রবেশ করল। যে বৃদ্ধ এই বাড়িতে একা বাস করত, এই ঘরটি তার ছিল। আমরা এমনই ভাবলাম। ঘরের ভিতর একটা দেরাজ ছিল। খুলে দেখলাম তার ভেতর একখানা রেশমের রুমাল, রুমালের এক ধারে 2টি চিঠি বাঁধা রয়েছে। চিঠি দুটো নিয়ে আমরা সে ঘর থেকে বের হয়ে গেলাম। দোতলায় আসবার জন্য সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। মনে হলো আমার পাশে পাশে যেন আর কেউ একজন নামছে, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ খপ করে আমার হাত থেকে চিঠি দুখানি নেবার জন্য কে যেন বারবার চেষ্টা করতে লাগলো। দৃঢ়ভাবে আমি চিঠি দুটো ধরে রাখলাম, যার ফলে সে আর নিতে পারল না। আমার নিজের শোবার ঘরে উপস্থিত হয়ে ঘড়ি, পিস্তল
আর ছোরা মেঝের উপর রাখলাম। কাছের ছোট একটা ঘরে চাকরকে শুতে বললাম। মাঝখানে দরজাটা খোলাই রইল। কুকুরটা ঘোরতর ভয়ে ভীত হয়ে ঘরের কোণে গিয়ে বসে পড়ল। মাঝে মাঝে আতঙ্কগ্রস্ত শব্দ করতে লাগলো। যে চিঠি দুটো আমি উপর থেকে এনেছিলাম, এতক্ষণে তা পড়তে লাগলাম। 50 বছর আগে চিঠি দুইখানি কোন এক পুরুষ তার প্রিয়তমাকে লিখেছিলেন, কিন্তু নামধাম কারো ছিল না সেখানে। ভালোবাসার কথা ছাড়াও তাতে একটা বিভীষিকার আভাসও ছিল, যেন কে কাকে খুন করেছে এইরকম একটা কথা। চিঠি দুটো পড়ে আমি চোখের উপর রাখলাম। ঘরে দুটো বড় বড় বাতি জ্বলছে, শীত প্রধান দেশ। ফায়ার প্লেসে দাউ দাউ করে আগুন জ্বলছে। আসল কথা, ঘরটি আলোকিত ছিল। হঠাৎ টেবিলের উপর থেকে আমার ঘড়িটা শূন্যে উঠতে লাগলো। এক হাতে ছোরা আর অন্য হাতে পিস্তল নিয়ে তাড়াতাড়ি আমি ঘড়ি ধরতে দৌড়ালাম, কিন্তু সৎ করে ঘড়িটি অদৃশ্য হয়ে গেল। আমি আর দেখতে পেলাম না সেটাকে। আবার আমি চৌকিতে বসে বই খুলে পড়তে লাগলাম। ঘরের ভেতর এখন বিকট একটা শব্দ হতে লাগলো। কুকুরটা ভয়ানক কাতর রবে ঘরটা পরিপূর্ণ করে দিল। আমি তাকে থামাতে গেলাম। যে কুকুর আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, আজ সেই কুকুর আমাকে কামড়াতে আসলো। কামড়ের ভয়ে আমি তার গায়ে হাত দিতেও ভয় পেলাম। চাকর এই সময় হঠাৎ তার ঘর থেকে দৌড়ে বের হয়ে আসলো। চোখ রক্তবর্ণ, যেন কোটর থেকে বের হয়ে পড়বে। তার পুরো শরীর উত্তেজিত, মাথার চুলগুলো সব খাড়া হয়ে গিয়েছে। বাবু পালান, এই জায়গায় আর এক মুহূর্ত থাকা সম্ভব না, তাহলে মারা পড়বো। বাপরে, ধরলো রে, মারে। এমন চিৎকার করতে করতে সে আমার ঘর থেকে বের হয়ে তাড়াতাড়ি করে লাফ দিয়ে সিঁড়ি থেকে নামতে লাগলো। তাকে ফেরানোর জন্য আমি তার পেছনে পেছনে দৌড়ালাম, কিন্তু ধরতে না ধরতে সে দরজা খুলে ঊর্ধ্বশ্বাসে পালালো। সেই ভয়াবহ শ্মশান সদৃশ অট্টালিকার ভিতর আমি এখন একা। আমি এখন অনেক বেশি ভয় পাচ্ছি। একবার মনে মনে ভাবলাম আমিও পালাই, কিন্তু বন্ধুরা সকলে হাসবে আর বিদ্রুপ করবে, যা থাকে কপালে, এই মনে করে পুনরায় আমি উপরে উঠলাম। আমি আবার নিজে শোবার ঘরে ঢুকলাম। বই পড়তে শুরু করলাম। আমার হাতে বই, সামনে বাতি। বই এবং বাতির মাঝখানে আমার কোলে তাল গাছের মতো কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়ানো। তার মাথা ছাদে গিয়ে ঠেকল, আর সেই মাথায় চোখ দুটো জ্বলতে লাগলো। আমার সারা শরীর শিহরিত হয়ে উঠল। পিস্তল নেবার জন্য আমি হাত বাড়লাম। হাত অসাড় ও অবশ, হাত উঠল না। চিৎকার করতে চেষ্টা করলাম, মুখ দিয়ে কথা বের হলো না। মনে হলো আমি অজ্ঞান হয়ে যাব।
একটা চিন্তা শক্তি আমার মনে ছিল। ভাবলাম যদি এখন ভয় করি তাহলে নিশ্চয়ই আমি মারা যাব। এটা মনে করে অনেক চেষ্টা করে ধৈর্য ধরে রাখলাম, বাতি নিভালাম না, ফায়ারপ্লেসের আগুন নিভল না। কিন্তু তারপরেও ঘর অন্ধকার হয়ে গেল। আমি ভাবলাম যেমন করেই হোক ঘরে আলো রাখতে হবে, অন্ধকার থাকলে আমি মারা যাব। আবার আমি উঠতে চেষ্টা করলাম। সেই আলোতে দেখলাম তাল গাছের মতো বিশাল মানুষটা সম্পূর্ণরূপে ঘরে নেই, কেবল তার ছায়াটি এক পাশে দাঁড়িয়ে রয়েছে। আবারও গিয়ে চকিতে বসলাম। পিত, হরিত, লোহিত নানা রঙের গোলাকার আলো এতক্ষণে ঘরের চারিদিক ঘুরে বেড়াতে আর গড়িয়ে বেড়াতে লাগলো। তারপর ভূমিকম্প হলে যেমন হয় ঠিক তেমন ভাবে ঘরটা দুলতে লাগলো। যে চৌকির উপর চিঠি দুটো রেখেছিলাম তার নিচ থেকে ঠিক জীবন্ত মানুষের রক্ত মাংসের হাতের মতো একখানি মেয়েদের হাত বের হয়ে আসলো। তাড়াতাড়ি করে আমি হাতখানা ধরতে গেলাম। খপ করে চিঠি দুটো নিয়ে নিমিষের মধ্যে হাতখানি অদৃশ্য হয়ে গেল। এরপর দেখতে পেলাম একটা চৌকির উপর যেন একটা যুবতী বসে রয়েছে। আর তারপর একজন পুরুষ ঘরের ভেতর ঢুকল। বালকের মূর্তি, বৃদ্ধার মূর্তি, নানা রকমের মূর্তির আবির্ভাব ঘটতে লাগলো ঘরের ভেতর, আর একে একে সেগুলো বিলীন হয়ে যেতে লাগলো। এছাড়াও আরো যে কত ভয়ঙ্কর ঘটনা ঘটল তা আমি আর এখন বলতে পারবো না। মাঝে মাঝে গলা টিপে আমাকে মেরে ফেলবার জন্য কে যেন চেষ্টা করতে লাগলো। আমার ঘাড় ভেঙে দেবার জন্য মাঝে মাঝে ঘাড়েও হাত আসতে লাগলো। সাহসে ভর করে আমি বারবার সেই ভৌতিক হাত ঝেড়ে ফেলতে লাগলাম। সে রাতে আমি কি করে যে প্রাণে বাঁচলাম সেটাই আশ্চর্যের কথা। এই সমস্ত সবই সত্য বিবরণ যেগুলো দিয়েছেন টম সাহেব। সকাল হলে এই সমস্ত উপদ্রব থামে। টম সাহেব তখন এক প্রকার নির্জীব হয়ে পড়েছিলেন। যা হোক, সে বাড়ি থেকে তিনি কিভাবে পালাবেন এখন তিনি সেই চেষ্টাই করতে লাগলেন। কোন রকমে উঠে তিনি কুকুরটাকে ডাকলেন। কুকুরটা তার কাছে আসলো না, কারণ সে মারা গেছে। টম সাহেবের চাকর সেই দিনই ইংল্যান্ড ত্যাগ করে অস্ট্রেলিয়া পালিয়ে গেল। বাড়িওয়ালার কাছে গিয়ে টম সাহেব চাবি ফিরিয়ে দিলেন আর বললেন, ভূত দেখতে আমার ইচ্ছা নেই, যথেষ্ট হয়েছে, স্বাদও মিটে গেছে। বাড়িওয়ালা সকল কথা শুনে বললেন, আপনার মতো সাহসী পুরুষ পৃথিবীতে অতি বিরল। আপনার যে প্রাণ রক্ষা হয়েছে সেটাই বড় কথা। তারপর চিঠি দুটোর কথা শুনে তিনি আরো বললেন, এতদিন ওই বাড়িতে যে বৃদ্ধা বাস করছিলেন চিঠি দুটো বোধহয় তার স্বামীর। আমার খুড়ো মহাশয়ের জীবনকালে সে ব্যক্তি একবার ওই বাড়িতে ভাড়া নিয়েছিলেন। বৃদ্ধার স্বামী অতিশয় পাষণ্ড ছিল, বুঝতে পেরেছেন? বৃদ্ধার ভাইকে টাকার লোভে সে খুন করেছিল। কয়েকদিন এমন মানুষের কাছ থেকে শুনেছিলাম। যা হোক, ওই বৃদ্ধা ছাড়া ওই বাড়িতে এবং তোর কেউই থাকতে পারেনি।
আর বৃদ্ধার মৃত্যুও সেদিন অকস্মাতে ঘটেছিল, বুঝতে পেরেছেন? এ সম্বন্ধে নানা লোক নানা কথা বলে থাকে। আর সেই অবধি এমন একটি সাহসী লোক পায়নি যে কিনা সাহস করে বাড়ির ভেতর ঢুকবে। বাড়িটি দেখছি পুরোটা ভেঙে ফেলতে হবে। টম সাহেব বললেন, বাড়িটি পুরোপুরি না ভেঙে একটা কাজ করলে কেমন হয়? যে ঘরে আমরা আটকে গিয়েছিলাম সে ঘরে বিকট গন্ধ বের হয়েছিল, কেবল সে ঘরটি ভেঙে ফেললে হয় না? বাড়িওয়ালা তাই করলেন। সেই ঘরের নিচ থেকে নানা রকম অদ্ভুত দ্রব্য বের হলো। সেগুলো যে কি তা বলবার আর কোনো উপায় নেই আমার, প্রয়োজনও নেই। বাড়িওয়ালা সেই সমস্ত জিনিসপত্র পুড়িয়ে ফেললেন। সেই দিন থেকে ভূতের উপদ্রব থেমে গেল। বন্ধুরা, খুবই চমৎকার একটি গল্প শুনলাম আজকে কুয়াশার প্রথম ঘন্টায়, যার নাম ছিল ভূতের বাড়ি। লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এবং পড়ে শোনালো সেতু। কাহিনী সম্প্রচার করবার আজকের কাহিনীটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার মোহাম্মদ রিদওয়ানুল হক। তিনি আগেও অনেক গল্প পাঠিয়েছেন আমাদেরকে পেকুয়া কক্সবাজার থেকে, আর আজকে তার পাঠানো কাহিনীটি আমরা শুনবো। তবে কাহিনীর নাম এখন বলবো না, পুরো কাহিনী শোনানো শেষ হয়ে গেলে তারপর নামটা বলছি। তো এখন আমরা প্রথম পর্বটি শুনছি, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো। আমি আর কথা বলছি না, এখন ফিরে এসে কথা বলবো। রাত তখন আনুমানিক 8:30। শেষবার যখন অন্ত ঘড়ি দেখেছিল তখন ঘড়ির কাঁটা সবে মাত্র 8টার ঘর ক্রস করেছে। ঊর্ধ্ব শ্বাসে সে ছুটে আসছে চাকতাই স্টেশনের দিকে। জীবনের সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে নিজেকে একটু প্রশান্তি দেওয়ার জন্য অন্তু ছুটে চলেছে শান্তি নীড়ে। তার বাড়ি কক্সবাজার জেলার কোনো একটা গ্রামে। বাঁশখালী রোড দিয়ে চট্টগ্রাম শহর থেকে মফস্বলে প্রবেশ করার বাস এই সময় পাওয়া যায় না, কিন্তু অন্তু সেদিন মোটামুটি ভাগ্য ভালো ছিল বলা চলে। চাকতাই স্টেশনে আসতে না আসতেই কানে ভেসে উঠল বাসের হেল্পারের অপরিচিত সেই ডাক। বাসে উঠে পড়ল অন্তু। একটা মেয়ে বসে আছে বাসে, তার পাশের সিটে বসতে হবে অন্তুকে। কিন্তু একটু অস্বস্তি বোধ করল সে হুট করে এভাবে বসে পড়তে। মেয়েটাকে সে ডাকতে লাগলো, কিন্তু যাকে বলা হচ্ছে তার সেদিকে ভ্রুক্ষেপ নেই বললেই চলে। গুনগুন করে আপন মনে গান করেই যাচ্ছে সে। তার দুটো চোখ স্টেশনের হাজারো লোকের ভিড় থেকে যেন সরছেই না। অন্তুর গলার স্বর এবার আপনা থেকে বেড়ে গেল, ফলে সামনে পেছনের গুটি কয়েক লোক তার দিকে তাকিয়ে তার ছেলের হাসি ছুড়ে দিল। কিন্তু তাতে কি? এই যে হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনাকেই বলছি, ক্যান আই সিট ডাউন? শ্রোতা তখনও নিরুত্তর, নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাইরে। অন্তুর কথা একবার তার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। অন্তুর কথার জবাব দেওয়া তো দূরের কথা, ভদ্রতা সুলভ ঠোঁটের কোনায় এক ঝিলিক হাসির রেখা ফুটিয়ে তোলারও প্রয়োজন বোধ হল না তার। উপায় না দেখে অনুমতির আর বৃথা চেষ্টা না করে মেয়েটার পাশের সিটে বসে পড়ে অন্তু। মেয়েটা খানিকটা সরে ভালো মতো বসার সুযোগ করে দিল তাকে। প্রথম প্রথম মেয়েটার প্রতি বিরক্ত হলেও পরক্ষণে এরকম সৌজন্যতা বোধে দারুণ খুশি হয়ে পড়ে অন্তু। চট্টগ্রাম শহর থেকে কক্সবাজার জেলার দিকে যাওয়া বাঁশখালীর এবড়ো থেবড়ো এই রাস্তার একটাই মাত্র বাসের দেখা মেলে, বাঁশখালী স্পেশাল সার্ভিস। উঁচুতলা থেকে নিচুতলা পর্যন্ত সর্বস্তরের মানুষকে যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে বেছে নিতে হয় এই বাঁশখালী স্পেশাল সার্ভিসকে। একদিকে রাস্তার জীর্ণ শীর্ণ দশা, আর অন্যদিকে যাত্রী হয়রানির শিকার সমস্ত যাত্রীরা বাসে উঠবার পর থেকে হেল্পারের সাথে ঝগড়া করতে করতে ফিরে চলে আপন গন্তব্যে। আমাদের আজকের গল্পের মূল চরিত্র এই বাসেরই একজন যাত্রী এবং তার সহযাত্রী অন্তু। অন্তুর কাছে আজকের দিনটা খুবই চমৎকার ছিল বলা চলে।
এখন সে অপরূপ এক সুন্দরী নারীকে সহযাত্রী হিসেবে পেয়ে মনে মনে প্রচন্ড রকমের পুলকিত বোধ করছে। এমনিতে মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী, তার উপর বাইরের দিক থেকে আসা দমকা বাতাসে তার শরীর থেকে আসছে পারফিউমের এক অদ্ভুত সুবাস। শ্যাম্পু করা চুলের মাতাল করা গন্ধ পাগল করে দিচ্ছে অন্তুর মাথা। এমন একটা সুন্দরী মেয়ের পাশে বসে ঘরে ফেরার সুযোগ পাওয়া তো রীতিমতো ভাগ্যের ব্যাপার। খানিক পর পর অন্তু বেহায়ার মতো দুটো চোখের কোণা দিয়ে মেয়েটিকে দেখে যাচ্ছে। পপকর্ন খাবেন? দারুণ কিন্তু। পপকর্ন? ও মানে পপকর্ন, হ্যাঁ খেতে পারি। আচমকা এমন একটা প্রশ্ন শুনে রীতিমতো চমকে গেছে অন্তু। কয়েক সেকেন্ড আগেও সে এরকম কোনো কিছুর আশা করেনি মোটেও। একটু অবাক হলেও মেয়েটার মুখের দিকে না তাকিয়ে পারা গেল না আর। তার মনে হচ্ছে যতবার মেয়েটাকে দেখছে সে যেন দূরে কোথাও হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে মেয়েটার সাথে তার কিসের যেন একটা অদ্ভুত সম্পর্ক আছে। কোথায় কখন যেন কোনোভাবে তার মেয়েটার সাথে দেখা হয়েছিল। একবার তাকালে দৃষ্টি ফেরাতে ইচ্ছে করে না অন্তুর। কেন মেয়েটাকে উপরওয়ালা এমন নজর কাড়া সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন যেন যেই দেখবে তার মনটা আনন্দে ভরে উঠবে। ঠোঁটের এক কোণে এক টুকরো মায়াবী হাসি উজ্জ্বল হয়ে আছে। মাথার চুলগুলো আঁচড়ানো পরিপাটি করে, কাপড়ের সাথে ম্যাচ করে কপালের ঠিক মাঝখানে একটা টিপ, ঠিক যেন রং ধনুর 7 রং থেকে কুড়িয়ে এনে দেয়া হয়েছে। ঠোঁটের টুকটুকে লাল রঙের লিপস্টিকে মেয়েটাকে দারুণ মানিয়ে গেছে। হালকাই সাজে মেয়েটির রূপ যেন 1000 গুণে বেড়ে গেছে। হ্যালো, কি ভাবছেন? খাবেন পপকর্ন? ও হ্যাঁ, পপকর্ন খেতে পারি। তা কোথায় যাবেন? আমি লাস্ট স্টেশন যাব, ওই টইটং। বাড়িতে কে কে আছে আপনার? মা বাবা আর আমরা 2 ভাই। তাই? ভালোই তো। তাহলে তো আপনি দারুণ সুখী। বাবা মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন, সবাই ভালো আছেন। আপনি কোথায় যাবেন? প্রশ্নটা মনে হলো মেয়েটাকে খানিকটা আঘাত করে ফেলল। নিমেষের মধ্যে পাল্টে গেল চেহারার মায়াবী বর্ণ, ফুটে উঠল কষ্টের বিশ্রী একটা বক্ররেখা। তারপর এক টুকরো ম্লান হাসি দিয়ে উত্তর দিল, আমি ভাই এখন অচিন গন্তব্যের পথিক। কোথায় যাব সে বিষয়ে ঠিক জানা নাই, তবুও আমি থেমে নেই। যতবার পড়েছি ততবার উঠে দাঁড়াবার চেষ্টা করেছি। থেমে গেলে তো আর চলবে না, আমাকে যেতেই হবে। জানি এরপর হয়তো জিজ্ঞেস করবেন আমার বাড়িতে কে কে আছেন। একদম ঠিক কথা, প্লিজ টেল মি। জীবনের কাছে আমি এক পরাজিত সৈনিক, সর্বহারা বললেও ভুল হবে না। জীবন থেকে সবকিছু হারিয়ে আজকে আমি চলেছি অচিনপুরের উদ্দেশ্যে। প্রতিটা মানুষেরই তো একটা ঠিকানা থাকে, সে কানা হোক খোড়া হোক, কিন্তু আমার আজকে সেটাও হারিয়ে সর্বশান্ত হয়ে ফিরে যাচ্ছি। জি কি বলছেন? আমি ঠিক বুঝে উঠতে পারছি না। অবশ্য বুঝেও আপনার কোনো কাজ নেই, তাই না বুঝলে বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না। যাই হোক, বাদ দেন তো, ওইসব কথা ভালো লাগছে না। মেয়েটার গম্ভীর কণ্ঠের বিষাদ মাখা কথা শুনে অন্তু একটু চুপচাপ হয়ে গেল। বোঝা যাচ্ছে মেয়েটার মনে অনেক কষ্ট। খানিকক্ষণ নীরবতা শেষে অন্তু মেয়েটার উদ্দেশ্যে আবারও প্রশ্ন ছুড়ে দেয়, বাই দ্য ওয়ে, নিশ্চয়ই আপনার সুন্দর কোনো নাম আছে? ছিল, সে তো নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি আপনি প্রচন্ড হতাশ। যেহেতু আমাকে বলতেই চাইছেন না, সেহেতু আমার জানতে খুব ইচ্ছে করলেও আপনাকে আর জোর করব না। দয়া করে বলবেন আপনার নাম কি ছিল, যেটাকে নষ্ট হওয়া বস্তুর সাথে আপনি তুলনা করছেন? রুমা। আপনি? আমি অন্তু। তারপর দুজনের মধ্যে আর দীর্ঘক্ষণ কথা হয়নি। গাড়ি ছুটে চলেছে সাঁই সাঁই করে দ্রুত গতিতে। একের পর এক পিছিয়ে যাচ্ছে রাস্তার 2 ধারের সবুজ প্রকৃতি। গাড়ির বাইরের সমস্ত পরিবেশটাই যেন গতিময়। মাঝে মাঝে 2-1টা গাড়ি হর্ন বাজাতে বাজাতে বাসটাকে অতিক্রম করে এগিয়ে যাচ্ছে।
অসহ্য গরমে কপাল থেকে বেরিয়ে আসা লোনা জলের ফোঁটাগুলো খুব সাবধানে মুছে নিচ্ছে অন্তু। মাথার উপরে ফ্যান চলছে বইকি, তবে সেটাকে মনে হচ্ছে জীর্ণ শীর্ণ হয়ে সেখানে ঝুলে আছে। বাতাসের বিন্দুমাত্র অস্তিত্বই টের পাওয়া যাচ্ছে না। সামনে যাত্রীদের সাথে হেল্পারের হট্টগোলের শব্দ কানে ভেসে আসছে অন্তুর। বুঝতে তার বাকি নেই তাদের মধ্যে ভাড়া নিয়ে সমস্যা। অবশ্য অন্তুর চোখে এসব নতুন কোনো বিষয় না, তবুও এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। এই বাসটার অবস্থা সেই আগের মতোই থেকে গেল। টিকিটের বাইরে যাত্রী উঠিয়ে যাত্রীদের হয়রানি করা যেন তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অন্তুর দৃষ্টি পাশে বসে মেয়েটির দিকে চলে গেল আপনা আপনি। দেখা গেল সে প্রচন্ড রকমের চুপচাপ। কোমল হাতে মোবাইলের স্ক্রিনের উপর আঙুলের ছোঁয়ায় ঝড় তুলছে। দারুণ বলা চলে দৃশ্যটাকে। নিজের দুটো হাত বুকের উপর রেখে মাথাটা একটু কাত করে দেখতে লাগলো সে কি করছে। অপরদিকে এই ব্যাপারটা রুমার দৃষ্টি এড়ালো না। ধরা পড়ে অন্তু প্রশ্ন করে বসে, কি করছেন? পড়ছি। কি? কিছুক্ষণ আগে একটা মেয়েকে চাপা দিয়ে হত্যা করেছে বাঁশখালী স্পেশাল সার্ভিসের চালক। আচমকা রুমার এমন কথায় হতভম্বের মতো ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকে অন্তু। কোথায় পেলেন? ফেসবুকে। বলেন কি, সত্যি নাকি? আজকাল তো আবার ফেসবুকে অনেক মন গড়া খবর প্রকাশ করে মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয়। তা জানি না, তবে লোমহর্ষক একটা ঘটনার বর্ণনা দেয়া হয়েছে। যাকে হত্যা করা হয়েছে তাকে নিয়ে। বলেন কি, কিরকম? কিছুক্ষণ আগে একটা মেয়েকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে বাস চালক। অপরিচিত এলাকায় মেয়েটা বেওয়ারিশ লাশ হয়ে রাস্তার ধারে পড়ে আছে। দলে দলে লোকজন যাচ্ছে, মেয়েটাকে চিনতে চেষ্টা করছে, কিন্তু কেউই তাকে চিনতে পারছে না। কি বলছেন আপনি? হ্যাঁ, শুধু তাই নয়, মেয়েটার জীবনেও একটা লোমহর্ষক ঘটনা লেখা হয়েছে। কিরকম? তার কথাতে রুমা বলতে শুরু করে ঠিক এভাবে। মেয়েটার নাম জাহানারা। সেদিন সে দাঁড়িয়েছিল জীবনের কঠিন সংকট মুহূর্তে। দ্বিধা, দ্বন্দ্ব আর সিদ্ধান্তহীনতার ভারে সেদিন সে ছিল জর্জরিত। বুঝতে পারছিল না সামনে নিকষ কালো অন্ধকারের বোঝা মাথায় নিয়ে কোথায় যাবে। সংসারের অভাব অনটন তাকে খেয়ে যাচ্ছিল কুড়ে কুড়ে। তাই সে একসময় প্রতিবাদী হয়ে ওঠে। তাকে বাঁচতে হবে, অভাবের সাথে যুদ্ধ করে যেভাবেই হোক বাঁচতে হবে জাহানারাকে। তাই সে সিদ্ধান্ত নেয় সেদিন ভোরের বাসে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমাবে। জাহানারা বিকম পাস শিক্ষিত মেয়ে, বাবা মার একমাত্র মেয়ে। সোনার চামচ মুখে নিয়ে জন্ম না হলেও জীবনের শুরুতে অভাবের সম্মুখীন হতে হয়নি কখনো। তাদের সংসারে হয়তোবা বিলাসিতা ছিল না, কিন্তু সুখের অভাব কখনো ছিল না। জাহানারার কৃষক বাবা তাকে হয়তো কোনোদিন চড়ুই পাখির পালক এনে দিতে পারেনি, কিন্তু কৃষ্ণচূড়া এনে ঠিকই তার বেনিতে গুজে দিয়েছিল। অভাবের সংসারে শত কষ্ট হবার পরও মেঘ তিনি বিকম পাশ করিয়েছে, কিন্তু সময় আর স্রোত কখনো স্থির নয়, বয়ে চলে নিরন্তর। জাহানারার পরিবারের সেই সব সুখের দিন আজ ফুরিয়ে গেছে। আজ তারা নিকষ কালো আঁধারের মধ্যে হুমড়ি খেয়ে পড়েছে। এমন কঠিন অসুখে পড়ে জাহানারার পিতা বিছানায় পড়ে আছেন। ক্ষেত খামার করে সামান্য পয়সা তিনি আয় করেছিলেন ঠিকই, কিন্তু অল্প দিনে তার চিকিৎসা এবং সংসারের যাবতীয় খরচে সেসব ফুরিয়ে যায়। তারপর থেকে জাহানারারা তিনজন প্রাণী অভাবের কাছে হয়ে যায় নেহায়েত শিশু। কিচ্ছু করার শক্তি যখন তাদের নেই, তখন জাহানারার উদাসী আত্মা চাইল নিজে কিছু করে সংসারের হাল ধরে। তাই এত সকাল সকাল শহরে যাবার উদ্দেশ্যে জাহানারার স্পেশাল সার্ভিস ধরা। টিকিট দেন। টিকিট? আমি তো টিকিট নিই নেই ভাই। টিকিট নেন নাই মানে? তাহলে টাকা দেন। ভাই বিশ্বাস করেন, আমার কাছে টাকা নাই, একটা টাকাও নাই, কিন্তু আমাকে এই মুহূর্তে অবশ্যই শহরে যাইতে হবে। আপনাদের গাড়ির নাম্বারটা আমি মনে রাখবো, কিছুদিন পরে শহরের স্টেশনে এসে টাকা দিয়ে যাব। এত কথা শুনতে পারুম না, টাকা থাকলে এখনই দেন, নাইলে নাই মজান। ভাই, ও ভাই, একটু দয়া করেন না ভাই।
আমার একবার শহরে নিয়ে যান, আমি পরে। তুমি নামবা। বলতে বলতে ছেলেটা উত্তেজিত হয়ে মেয়েটার শরীরের দিকে হাত বাড়াতে উদ্যত হয়। ঠিক এমন মুহূর্তে অপরিচিত একটা কণ্ঠের দিকে জাহানারা এবং হেল্পার উভয়ের ফিরে তাকাতে হলো। শহরে যাইব মাথা করবে না, থাপড়ে তোর মাথার হাড্ডি গুড্ডি ভেঙে দিব। চিনস মায়াটা তোর মা লাগেনি? হ্যাঁ, গায়ে হাত দিতে গেছস কেন? তোর ঘরে মা বোন নাই, তাও বিপদ আপদ হয় না? চিনস জঙ্গল থেকে উঠাইছি, আমি কিছু বুঝি না? মাইরা ঠ্যাং ভাঙা তোর এই ভাঙা ফ্যানের লগে ঝুলাই দিমু। ওই মায়াটার টাকা আমি দিমু। হ্যাঁ, শহরে যাইব, বুঝছস? লোকটার বেদম ঝাড়ি খেয়ে হেল্পার ব্যাটা একদম চুপসে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ভাড়া নিয়ে চলে যায়। এরপর পরিস্থিতি মোটামুটি শান্ত। ইঞ্জিনের ভো ভো আর বাতাসের সাঁই সাঁই শব্দ ছাড়া আর কোনো জনমানবের শব্দই কানে আসছে না বেশ কিছুক্ষণ ধরে। একটা সময় জাহানারার চোখ দুটো ঘুমে ঢুলতে শুরু করেছে। চেয়ারে হেলান দিতে আপনা থেকেই চোখ বুজে এলো। জাহানারা তলিয়ে গেল অতল ঘুমের গহ্বরে। ওদিকে গাড়ি ছুটে চলেছে তার নিজস্ব গতিতে, যাচ্ছে তো যাচ্ছে। ঠিক এমন সময় আচমকা তার শরীরে একটা হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় জাহানারার। একটা শক্ত পুরুষ্ট হাত কিল বিলিয়ে চলতে শুরু করেছে জাহানারার শরীরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। লোকটার মুখের গরম গরম নিঃশ্বাসে যেন পুড়ে যেতে চাইছে জাহানারার সমস্ত মুখ। ভয় তার হৃৎপিণ্ডের কাঁপুনি বেড়ে গেছে। বুকের ভেতর আওয়াজ হচ্ছে ঠক ঠক করে। চোখ খুলে দেখবার জন্য বারবার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু না, শরীর থেকে হঠাৎ করে সব শক্তি যেন কোথায়। ময়না, মানা ঘুমাইলে নাকি? এমন করে ঘুমাইলে হইব? এমন করে ঘুমাইলে হইব? ময়না, ময়না। অবশেষে চোখ খুলে তাকায় জাহানারা। ও মা, এ কি? এ কোথায় সে? এটা তো কোনো বাস নয়। সে না বাসে করে যাচ্ছিল, এখন একটা নোংরা ঘরে এসে শুয়ে আছে। মাথায় তীব্র ব্যথা। সম্পূর্ণ পরিবেশটাকে তার কাছে অচেনা অজানা মনে হলো। আর তার সামনে এটা কে? কি কুৎসিত চেহারার একটা লোক। কে 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 আপনি? আপনি আবার অসভ্যতা করছেন কেন? উঠছস? আমি যে আমু খালা তোরে কিছু কয় নাই? ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমি চিৎকার করবো কিন্তু। খবরদার আমাকে হাত দিবেন না বলে দিলাম। রং করস? গায়ে হাত দিব না মানে? কয় কি? ওই বেডিরে যে টাকা দিলাম, এটা আর কি মা বাপ নাইনি? ময়না, না করিস না, তোরে বকশিস দিব। ছাড়ুন বলছি আমাকে। এটা আমি কোথায়? আমি এখানে কেন? জাহানারা যখন চোখ খুলে তখন নিজেকে আবিষ্কার করে একটি বদ্ধ আলো আধারী ঘরে, নিতান্ত অসহায় হিসেবে, অজানা অচেনা এক পরিবেশে। জাহানারা নিজেকে বোঝাতে পারছিল না সে এখানে কি করে এলো। সে তো বাসে করে চট্টগ্রাম শহরে যাচ্ছিল, কিন্তু এখানে কি করে এলো? মনে করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে জাহানারা। এদিকে লোকটার বাজে আচরণ ক্রমশই বেড়ে চলতে লাগলো। চিৎকার দিয়ে বাঁচার জন্য অনেক আকুতি মিনতি করছে জাহানারা, কিন্তু পাষণ্ডটার মাথায় তখন খুন উঠে গেছে। কিন্তু না, আশেপাশে কোনো মানব প্রজাতির অস্তিত্ব মাত্র টের পাওয়া গেল না। তার চিৎকারে রাতের আকাশ বাতাস ভারী হয়ে গেছে, কিন্তু বুক ফাটাই আর্তনাদ চার দেয়ালের ইটের ঘরেই দাপিয়ে বেরিয়েছে, বের হয়নি কোথাও। এই চিৎকার যদি একবার বাতাসে মিশে বের হতে পারত, তাহলে লন্ডভন্ড হয়ে যেত গোটা দুনিয়াটা। কিন্তু নিয়তি সে বড়ই বেঈমান।
তার বেঈমানের কাছে প্রত্যেকটা মানুষ অসহায়। লোকটার শক্তির কাছে শেষ পর্যন্ত হেরে যেতে হলো জাহানারাকে, সঁপে দিতে বাধ্য হলো নিজেকে। নিষ্ঠুর পাষণ্ড মানুষ নামের সেই জানোয়ারটা নিজের কামনা চরিতার্থ করে দরজা দিয়ে বেরিয়ে গেল। লোকটার ফেলে যাওয়া পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো জাহানারা বেশ কিছুক্ষণ। নিজেকে উঠিয়ে দাঁড় করানোর বৃথা চেষ্টায় জাহানারা অস্থির হয়ে উঠেছে। শেষ হয়ে গেছে দেহের সমস্ত শক্তি। নিজের শরীরের দিকে দৃষ্টি দিতে আঁতকে উঠে সে। তার শরীরে আগের চেয়ে কেমন জানি অন্যরকম এক পরিবর্তন এসেছে, চেনাই যাচ্ছে না। দেখতে দেখতে কখন যেন চোখের পানি এসে গাল ভিজিয়ে দিচ্ছে, নিজেই খেয়াল করেনি জাহানারা। একসময় সেই পানি আর ধরে রাখা সম্ভব হলো না তার। পাশ ফিরে আবারও ডুকরে কেঁদে উঠল সে, আপন মনে কেঁদেই যাচ্ছে। অন্ধকারে ঘরে যেন কোনো প্রাণীর চিহ্ন নেই যে তার কান্না দেখতে একবারের মতো এ ঘরে ঢু মেরে যাবে। ঠিক এমন সময় তার মনে হলো কেউ যেন অত্যন্ত কোমল ভাবে তার কাঁধে হাত রেখেছে। ময়না, কি রে, তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? আগে তো কখনো এমনি চিৎকার করে কাঁদিস নাই। কি তুমি আমার ময়না কেন বলতেছো? আমি তো জাহানারা। আমি লোকটা কে? আমি এখানে কি করে আসলাম? কি তুই কি পাগল হয়ে গেছিস ময়না? এসব কি বলতেছস? উফ, ময়না ময়না ময়না, আমি ময়না না, আমার নাম জাহানারা। বলো না আমি এখানে কি করে এলাম? তুই সত্য কইতেছস? তোর নাম জাহানারা? হ্যাঁ হ্যাঁ, আমার নাম জাহানারা। আমি বুঝতে পারতেছি না, এটা বিশ্বাস না করার কি হইলো? চুপ চুপ জাহানারা, একদম চুপ। তুই ময়না, তুই ভুইলা যা তোর নাম জাহানারা। তুই ময়না, সেলফ ময়না, খাঁচায় বন্দি একটা অসহায় পাখি। আর আমি সোনালি। তোর মতো আমারও একটা সুন্দর নাম ছিল, আর সেই নামটারে আমি এখন ঘৃণা করি, তাই তারে সিরে সিরে টুকরা করে ফেলছি। দেখো আমি কিছুই বুঝতে পারতেছি না, আমরা এখানে কেন? ওরে ময়না রে, তুই জানোস তুই এখন কই? কই? পতিতালয় রে, পতিতালয়। না, আমি আর কইতে পারতেছি না ময়না, মাফ করে দে। কি কইতেছো তুমি? হ্যাঁ রে ময়না, হ্যাঁ, আজ থেকে 2 বছর আগে এক লোক তোর এখানে আইলা বিক্রি কইরা দিছে, আর কইয়া গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে তোর সমস্ত স্মৃতি তুই ভুইলা গেছস। তোর নাম ঠিকানা কিছুই তোর মনে নাই। আর সেই দিন থেকেই তুই ময়না হয়ে গেলি। আর এই পরিবেশ তোর শিখাই দিছে এই অন্ধকার ঘরে এখন তোর জীবন, তোর মরণ আর তোর স্বপ্ন। এখানে আসা যায় রে ময়না, কিন্তু বাইর হবার কোনোই রাস্তা নাই। সোনালের বিদঘটে কথাগুলো কান দিয়ে ঢুকে ভেতরে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে দিয়েছে। তার কথাগুলোর তীক্ষ্ণ তেজে জাহানারার শরীরের প্রতিটা রক্তবিন্দু হিম হয়ে যেতে শুরু করেছে। নিয়তিকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সহ্য ক্ষমতা তার ক্রমাগত ফুরিয়ে আসতে শুরু করেছে। ইচ্ছে করছে নিজেকে এক্ষুনি শেষ করে দিতে। ভেতর থেকে বেরিয়ে আসছে ভয়ানক চিৎকার আর হাহাকার। ভিড় ভিড় করে বলতে লাগলো সে, হায় রে, কি এমন অপরাধ করছিলাম গো, তার জন্য এত বড় শাস্তি পাইলাম। এইটার চাইয়া তো ওই দিন মইরা গেলেই অনেক ভালো হইতো, অনেক ভালো হইতো। কি পাপ করছিলাম, কি পাপ। ময়নার ঘরে কে রে? এত ফিসফিসানি কিসের এখানে? আমি আইতাছি, খারা। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠস্বর জাহানারাকে চমকে দিল। সাথে সাথে পড়ি মরি করে সে বেরিয়ে পড়ল। কিন্তু জাহানারার মাথায় কোনো কিছুই আসছে না। এদিক সেদিক তাকাতে লাগলো। পুরনো কথা মনে পড়ছে তার। সেদিন স্পেশাল সার্ভিসে শহরে ফিরছিল জাহানারা।
কিছু দূর আসতে না আসতে বাসটা লোকাল করতে আরম্ভ করলো। পথের মধ্যে যাত্রী উঠে বাসের মধ্যখানে ফাঁকা জায়গাটুকুতে ঠাসাঠাসি করে ফেলল। যাত্রীরা যদিও প্রতিবারের মতো হইচই শুরু করলো, কিন্তু না, কোনো ফলই হলো না। গন্ডারের চামড়ার হেল্পারগুলো যাত্রী ওঠাতেই থাকলো। এভাবে হেলতে দুলতে এগিয়ে যাচ্ছিল বাসটা। আর একটু সামনে গড়ালে উপজেলা স্টেশন। একে তো বাস ভর্তি যাত্রী, অপরদিকে এবড়ো থেবড়ো বাঁশখালীর রাস্তা। হাঁসের মতো হেলে দুলে আসছিল বাসটা। ড্রাইভার এবং হেল্পার কেউ বুঝতেই পারেনি কখন যে বাসের পেছনের চাকা দুটোর স্ক্রু ভেঙে গেছে। জাহানারার যতটুকু মনে পড়ে, দড়াম করে একটা শব্দ হয়েছিল, তারপর যাত্রীদের চেঁচামেচি, আর এরপর কিছুই মনে নেই তার। পরে সোনালীর মুখে শুনতে পায় এক ঘুমে সে কাটিয়ে দিয়েছে 2 বছর। এই এক ঘুমে সে হারিয়ে ফেলেছে জীবনের সমস্ত কিছু। তার শাপলা ফুলের মতো নিষ্পাপ স্বপ্নগুলোর জাল ছিঁড়ে আজ সে সম্পূর্ণ অচেনা অজানা একটা রাজ্যে, যেখান থেকে ফিরে যাবার আর কোনো রাস্তা নেই। আবারও তার বুকের ভেতরটা হু হু করে উঠল। এভাবে কেটে যায় তার 2 দিন। কাউকে সে বুঝতে দেয়নি তার হারানো স্মৃতি ফিরে পাবার কথা। কারোর সাথে মুখ ফুটে কথা বলার কোনো সাহসই করেনি। বলবেই বাকি করে, এই জগৎটা তো তার কাছে সম্পূর্ণ অচেনা অজানা। সোনালী তাকে প্রথম দিনই বলেছিল, এখানে মানুষের মনের কোনো দাম নেই। পরবর্তীতে তার ঘরে অনেকেরই আগমন ঘটেছিল, কিন্তু কাউকে সে বাধা দেওয়ার বৃথা চেষ্টা করেনি। করেই বা কি লাভ? সব নরপিশাচরা নিজেদের ইচ্ছে মতো নিজেদের কামনা চরিতার্থ করে চলে গেল। যাবার বেলায় শুধু তাদের ফেলে যাওয়া পথের দিকে জাহানারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। আত্মহত্যার জন্য বেশ কয়েকবার উঠে দাঁড়িয়েছিল, কিন্তু সে ধরনের কোনো সুযোগও পাওয়া গেল না। উপায় না দেখে নিয়তের নিষ্ঠুরতার কাছে নিজেকে সঁপে দিতে বাধ্য হল জাহানারা। 2 দিনে সোনালীর আর কোনো দেখা মেলেনি। জাহানারা মনে মনে ওকে অনেক খুঁজলেও কাউকে বলার সাহস পায়নি। জাহানারা, এই জাহানারা, জাহানারা। 2 দিন পর মাঝরাতে সোনালীর ডাক শুনে খাট ছেড়ে উঠে বসে সে। এতদিন কোথায় ছিলাম? আসো নাই কেন? এইখানে কেউ কারোর সাথে দেখা করতে আসতে পারে না রে। তুই কেমন আছো? জানি না জাহানারা, হিসাব মিলাইতে হইব। আইসা শোন, আমি আজ রাতে পলাম। তুই কি পালাবি আমার লাগে? কিন্তু কোথায় যাবো জানি না, শুধু এইটুকুন জানি যে এই জগতে আর থাকবো না। সাদিয়া হইয়া নতুন ভাবে বাঁচতে ইচ্ছা করতেছে রে। তোর যদি জাহানারা হইয়া বাঁচনের ইচ্ছা হয় তাইলে আমার লগে আয়। কিন্তু কোনো কিন্তু না জাহানারা, যদি যাইতে চাস তাহলে রেডি থাকিস। আমি ভোরবেলা আইসা তোর দরজায় টোকা দিব। যদি তোর ইচ্ছা হয় আসিস, নইলে আমি একাই যামুগা। হ্যাঁ, সোনালীর কথাই ঠিক। সোনালীর সাথে তাকে পালাতেই হবে। নতুন ভাবে বাঁচার স্বপ্ন মাতাল করে দিচ্ছে জাহানারাকে। যেই ভাবা সেই কাজ। পুরো রাতে জাহানারার 2 চোখে ঘুম ছিল না। জাহানারা ঠিক করে আজকে রাতটা সে ভাবনার সাথে কাটিয়ে দেবে। একটু পরেই ভোর হবে, নতুন দিনের নতুন সূর্য নিয়ে। তারপর জাহানারা পেতে যাচ্ছে নতুন জীবনের স্বাদ। সে ঠিক করে ফেলেছে যেখানে তারা যাবে সেখানে পৌঁছে কয়েকদিনের মধ্যে বাবা মায়ের খোঁজ নেবে। ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাচ্ছে জাহানারা। এ ভাবনার যেন কোনো শেষ নেই। অবশেষে দরজায় টোকা। জাহানারা, আসিস? চল চল, তাড়াতাড়ি চল। দরজা খুলেই এগিয়ে যেতে শুরু করেছে তারা, অতি সন্তর্পণে। পা টিপে টিপে। কেউ দেখে ফেললে কিন্তু একেবারে জানে মেরে ফেলবে। বুকটা দুরু দুরু কাঁপছে। হৃদস্পন্দনের গতি ক্রমাগতই বেড়ে চলেছে। দারোয়ানকে ফাঁকি দিয়ে কোনো মতে বেরিয়ে পড়তে পারলেই বাঁচা যায়। ঠিক এমন সময় তাদের পথ রুদ্ধ করে সামনে দাঁড়িয়ে পড়ল কেউ একজন। বগলে লাঠি নিয়ে পান চিবুতে চিবুতে
তাদের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসছে। যা ভেবেছিল তাই, দারোয়ান বেটা। তাদের গতিরোধ করে দাঁড়িয়ে আছে লোকটা। উফ, শেষ হয়ে গেল শেষ ভরসাটুকু। কোথায় যাস? জাহানারা আর সোনালী নিরুত্তর। ভয়ে দুজন দুজনকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, কিছুই বলতে পারছে না। শেষ হয়ে গেছে মুখের সমস্ত ভাষা। কোথায় যাস? পালাবি নাকি? হ্যাঁ। তাইলে দাঁড়ায় আছিস কেন? যা, পালা, ভালো হয়ে যা, নতুন জীবন শুরু কর, যা। দারোয়ানের মুখ থেকে এমন কথা তারা কখনো আশা করেনি। আর বেশিক্ষণ না দাঁড়িয়ে ছুটতে শুরু করলো ঊর্ধ্বশ্বাসে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। এখনো তারা এই রাজ্যের নাগালের বাইরে বেরিয়ে আসতে পারেনি। রাস্তার ধারেই দেখতে পেল হলুদ কালারের একটা অটো। অটো লক্ষ্য করেই তারা ছুটতে লাগলো। অটোর কাছে পৌঁছতেই সেখান থেকে নেমে এলো 28 থেকে 30 বছর বয়সী একটা লোক। সে তাদের দিকে তাকিয়ে অটোতে উঠে পড়তে বলল। সোনালী কথার জবাব না দিয়ে অটোতে ঢুকে পড়ল, কিন্তু জাহানারা তাকে ঢুকতে অস্বস্তি বোধ করছে। দাঁড়িয়ে রইলি যে? এই ময়না, আয় তাড়াতাড়ি। ও আচ্ছা, ওর কথা ভাবতেছস? সে আমি তোরে পরে ঘুমো। এখন এতটুকুই জান যে ওর জন্যই আমরা পালাইতে সাহস পাইছি। জাহানারার মনের এবার সমস্ত অস্বস্তি কেটে গেল। সেখানে তৈরি হলো লোকটার প্রতি কৃতজ্ঞতা বোধ। লোকটা সামনের সিটে বসে অটোওয়ালাকে তাড়া দিল। কিছু দূর যেতে ভেসে এলো মুয়াজ্জিনের আজানের সুমধুর ধ্বনি। মাথার কাপড় তুলে দিতে দিতে বুক ভরে একটা নিঃশ্বাস নিল জাহানারা। কতদিন এত কাছ থেকে আজানের এই মিষ্টি সুর শোনা হয়নি। অটোর কাঁচ দিয়ে প্রবেশ করা শীতল হাওয়া জাহানারার মনটা ভালো করে দিল। অজানা এক সুখের হাওয়ায় দুলে উঠছিল বারবার মনটা। খানিকক্ষণ পর ঘ্যাঁচ করে ব্রেক কষল অটো। সামনে বড় হাসপাতালের সাইনবোর্ড দেখতে পেল জাহানারা। লোকটা নেমে পকেট থেকে অটোওয়ালাকে ভাড়া মিটিয়ে দিল। তারপর তাদেরকে নামতে বলে। আসো আসো, দিনটা তোমাদের আপাতত এই হাসপাতালেই কাটাইতে হইব। আমি এইখানেই চাকরি করি, সন্ধ্যায় বাসায় ফিরতে পারবো, তার আগে না। আশা করি তোমাদের কোনো অসুবিধাই হবে না। আমি সবকিছুর ব্যবস্থা কইরা রাখছি। আজ থেকে তোমরা খাঁচায় বন্দি পাখি না, মুক্ত বিহঙ্গ। যেইখানে ইচ্ছা সেইখানে যাইতে পারবা। আপনার এই ঋণ আমরা জীবনেও শোধ করতে পারুম না। আরে ঋণ বলতাছো কেন? মানুষ হিসাবে মানুষের প্রতি এইটা আমার কর্তব্য। তার জন্য ধন্যবাদ দেওয়ার কোনোই মানে হয় না। লোকটা অদ্ভুত সুন্দর করে কথা বলে। তার মানে দাঁড়াচ্ছে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। তার কথা মতো অটো থেকে নেমে তার পিছু পিছু 1 পা 2 পা করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে তারা। কয়তলা পর্যন্ত উঠেছে জাহানারার খেয়াল নেই। শুধু বুঝতে পেরেছে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। অবশেষে প্যান্টের পকেট থেকে চাবি বের করে লোকটা একটা ঘরের দিকে এগিয়ে যায়। দরজা খুলে দুজনকে সামনে এগোনোর নির্দেশ দিয়ে বাইরে চলে যায় সে। তাহলে অবশেষে তারা মুক্ত বিহঙ্গ। অন্ধকারের অমানিসা কেটে আলো আসতে শুরু করেছে তাদের জীবনে। আসলেই কি তাই? নিঃশ্বাস ফেলতে ফেলতে ঘরে পাতা চেয়ারে আর খাটে বসে শরীর এলিয়ে দেয় তারা। কারো মুখে আপাতত কোনো কথা নেই। এতক্ষণ পরেই জাহানারার খেয়াল হলো সোনালীর মুখের দিকে। আহ, চোখে মুখে প্রশান্তির সে কি ছাপ। এমনিতেও সে সুন্দর, তার উপর খুশিতে ভরা উজ্জ্বল মুখে তাকে দারুণ দেখাচ্ছিল। আর ঠিক এমন সময় দরজায় ধাক্কা। কে কে? আমি। আমি কে? আরে আমি, চিনতে পারতাছো না? ও আপনি? এই নাও, নান রুটি আর ডাইল ভাজি। এইগুলা তোমরা খাও, আমি কামে যাই। দুপুরে আবার আসবো, ততক্ষণ তোমরা ঘুমাও। আচ্ছা। আসলেই শরীরের উপর কি ধকল গেল। এবার একটু না ঘুমাইলেই না। ঠিক বলছিস। এই লোকটা কে রে?
আরে এখন বাদ দে তো, আগে আয় খায় নি, পরে ঘুমনে ধরে। আচ্ছা। জাহানারাও আর কথা না বাড়িয়ে লোকটা রানা রুটির দিকে নজর দেয়। এতক্ষণে সে বুঝতে পেরেছে আসলেই তার খিদে পেয়ে গেছে। তার উপর এই ডাল রুটি, আহ কতদিন যে পেটে ডাল রুটি পড়েনি। তৃপ্তি নিয়ে দুজনে সব খাবার খেয়ে নিল। পানি খেয়ে দুজনে বিছানায় শরীরটাকে একটু এলিয়ে দিল। কখন যে ঘুম চলে এসেছে জাহানারার খেয়ালই নেই। একসময় ঘুম ঘুম চোখে বিছানা হাতড়িয়ে সোনালীকে খোঁজার চেষ্টা করতে লাগলো জাহানারা, কিন্তু না, সোনালীর শরীরটা তার হাতে লাগলো না। ধক করে উঠে তার বুকটা, চেয়ে দেখে সত্যি সোনালী বিছানায় নেই। তারপর উঠে বসে পড়ে সে। সোনালী, সোনালী, কই তুমি? সোনালী, এই সোনালী, কই গেলা তুমি? কিন্তু সোনালীর কোনো সাড়ার শব্দ কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে বাথরুমে গিয়ে দেখে, কিন্তু সেখানেও সোনালীকে পাওয়া গেল না। তবে কোথায় গেল সে? যাই হোক, হয়তো বাইরেও কোথাও যেতে পারে। 7-5 ভেবে বিছানার উপর আবার বসে পড়ে সে। তার আজ ভীষণ বাবা মার কথা মনে পড়ছে। না জানি 2 বছরে কিরকম হন্যে হয়ে তাকে খুঁজেছেন তারা। সোনালী আসুক, তারপর তাদের সাথে যোগাযোগ করার একটা উপায় বের করতেই হবে। এদিকে সোনালীর কোনো খবর নাই। একটু পরে উঠে দরজার দিকে এগিয়ে যায় জাহানারা, টানতে শুরু করে দরজা। কিন্তু না, দরজা বাইরে থেকে লক করা। অনেক ধাক্কানোর পরেও দরজা খোলা গেল না। পরে আবার আগের জায়গায় এসে বসে পড়ে সে। হঠাৎ এমন সময় তার চোখ যায় টেবিলে রাখা একটা সাদা কাগজের দিকে। আস্তে আস্তে উঠে সেটা হাতে নেয় জাহানারা। সেখানে লেখা ছিল, জাহানারা, জানি যখন তোর ঘুম ভাঙবে তখন সারা ঘর তন্ন তন্ন কইরা আমায় খুঁজবি, কিন্তু ততক্ষণে আমি তোর ধরা ছোঁয়ার অনেক বাইরে চইলা গেছি। অনেক সাধ হইরা এক বেঈমানের হাত ধইরা এই শহরে আসছিলাম। আসার সময় বাসের ঠান্ডা হাওয়া যখন আমার গায়ে লাগতেছিল, ভাবছিলাম আমার স্বপ্নগুলো নিশ্চয়ই এর চাইতেও সুন্দর হইব। আসলে হয়েছিল ভালো। সামান্য কটা টাকার লোভে সেই বেঈমান আমারে বিক্রি কইরা কুকুরের মতো পালাইয়া গেছে। তারপর 4 দেয়ালের বন্দি ঘরে জীবনটারে যন্ত্রণায় যন্ত্রণায় বেশ উপভোগ করছি। মাঝে মাঝে ওই উপরওয়ালাকে গালিও দিতাম। এক টুকরো সুখের জন্য না হয় একটু লোভ করছিলাম, তার জন্য এইভাবে শাস্তি দিতে হয়? সারাটা জীবন দেখা আসছি, আমার মনের দাম কেউ দেয় নাই। তাই আমার কাছেও মানুষ আর তার মনের কোনোই দাম নাই। তাই সিদ্ধান্ত নিলাম একলাই ভালোভাবে বাইসা থাকবো। আর তাই তোরে আমি বিক্রি করে দিলাম এই লোকটার কাছে 10 লাখ টাকার করকরে নোটের কাছে। খুব ইচ্ছা করতেছিল জানিস টাকাগুলো তোর একটু দেখাই, কিন্তু পারি না। লোকটার 2টা কিডনি দরকার। আজ রাইতেই তোর অপারেশন, আমারে মাফ কইরা দিস। আমি তোর সাথে বেইমানি করলেও অতটা নিষ্ঠুর না। বাঁশখালী স্পেশাল সার্ভিসের সাথে আমার কথা হয়ে গেছে। কাল সকালে তোর লাশটা লাস্ট স্টেশনে পৌঁছাইয়া দিব। সেইখানে নিশ্চয়ই কেউ না কেউ তোরে চিনব, আর তুই ফিরে যেতে পারবি তোর নিজের ঘরে। তোরে ভাগাইয়া আনাটা শুধু বিক্রির একটা কৌশল ছিল। ওই পার থেকে এই বেঈমান বান্ধবীটার জন্য দোয়া করিস, শোনাই। বেশ খানিকক্ষণ স্তম্ভিত হয়ে থাকে জাহানারা। নিজের চোখ, কাগজ আর পরিবেশের পুরোপুরি মিল থাকা সত্ত্বেও তার বিশ্বাস হচ্ছে না সমস্ত ব্যাপারটা। একটু আগে সে স্বপ্নের দোলায় ভাসছিল, আর এখন সব শেষ হয়ে গেল। যেদিকে যায় সেদিকে প্রতারণার শিকার।
বুকের ভেতর অজানা একটা কষ্ট আটকে আছে, দম বন্ধ হয়ে আসছে তার। এ কিভাবে সম্ভব? কখন যে হাতের কাগজটা পড়ে সারা ঘরে ঘুরপাক খাচ্ছে নিজেই খেয়াল করতে পারেনি জাহানারা। আজ মানুষ থেকে সে যেন একটা পণ্যতে রূপান্তরিত হয়ে গেছে। যে পারছে সেই তাকে বিক্রি করছে। নারী হয়ে কেন জন্ম নিতে গেল সে? আগে জানলে। হঠাৎ জাহানারার কণ্ঠ থেকে বেরিয়ে এলো তীব্র কষ্টের এক আর্তচিৎকার। আমি এই জন্যই জন্মাইছিলাম। আমার মরণ হয় না কেন, মরণ হয় না কেন? গলা ফাটিয়ে কান্না শুরু করে দিল জাহানারা, কিন্তু তার কান্নার শব্দ প্রতিধ্বনি হয়ে ঘুরপাক খাচ্ছে কাগজের মতো সারা ঘরে। বাইরে বেরোবার কোনো সুযোগ নেই। যদি বাইরে যেতেও পারে তবুও যাবে তো সেই সব মানুষদের কাছে যারা কিনা পশুর চাইতেও অধম। হঠাৎ আচমকা দরজার নিচ দিয়ে একটা খাবারের প্লেট চলে এলো। খাবারটা দেখে রাগে দুঃখে ঘৃণায় লাল হয়ে গেল জাহানারা। যেভাবেই হোক তাকে পালাতেই হবে, আর পালাতে না পারলে উপরে সিলিং ফ্যান তো আছেই, নিয়তির কাছে সে কোনোভাবেই ধরা দেবে না। মরবে তো মরবেই, কিন্তু কারো বেইমানের শিকার হয়ে পশুর মতো মরতে চায় না সে। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলো পালানোর রাস্তা। না, কোথাও কোনো উপায় খুঁজে পাওয়া গেল না। হঠাৎ মনে পড়লো বাথরুমটার কথা। সেখানকার ভেন্টিলেটর ভাঙা, অনায়াসে গলিয়ে দেয়া যাবে শরীরটা। সেটা দেখার পরে জাহানারা যেন মাথায় বুদ্ধি এসে গেল। তাড়াতাড়ি করে উঠে মাথা ঢুকিয়ে চারপাশটা দেখে নিল। দেখা গেল পাশেই বাথরুমের বিশাল পাইপ। আর দেরি নয়, দৌড়ে ওড়না নিয়ে আসে সে। তারপর কপালে যা থাকে তাই হবে, এই ভেবে গলিয়ে দিল নিজের সমস্ত শরীর খুব সাবধানে। মরতে যখন হবেই তখন যুদ্ধ করে মরলে সমস্যা কি? পাইপ ধরে নিচে যাবার চেষ্টায় লেগে পড়ল জাহানারা। বাহ, চমৎকার তো! খুব সুন্দরভাবে সে নেমে আসতে পারছে নিচের দিকে না তাকিয়ে। শত কষ্টের পরে নিজের ভেতর থেকে একটা হাসি বেরিয়ে এলো। স্পাইডারম্যানের গল্প শুনেছে, কিন্তু আজকে সে নিজেই স্পাইডারম্যান। অবশেষে কাঁপা কাঁপা হাতে একেবারে নিচে নেমে আসতে পারল জাহানারা। নেমেই জাহানারার মনে হলো সে যদি চান্স পেত তাহলে এভারেস্টও জয় করতে পারত। বিজয়ের আত্মতৃপ্তিতে মনের ভেতর আবারও স্বপ্নের দেখা মিলল। এক মুহূর্ত সময় নষ্ট না করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করেছে সে। যদিও পথ ঘাট কিছুই তার চেনা নেই, তবুও সে থেমে যাবার পাত্র নয়। চলছে তো চলছেই সে, কোনো দিকেই তার ভ্রুক্ষেপ মাত্র নেই। হঠাৎ পেছন থেকে একটা গাড়ি তাকে উদ্দেশ্য করে বারবার হর্ন দিচ্ছে। শব্দটা জানালার কান পর্যন্ত পৌঁছানোর আগেই যেন মিলিয়ে যাচ্ছে কোথাও। এক পর্যায়ে ড্রাইভিং সিট থেকে নেমে এলো মাঝবয়সী একটা লোক। এই মেয়ে, শুনতে পারো নাকি? কানে কি তুলা গুজে রেখেছো নাকি? হ্যাঁ জি, আমারে কইতাছেন? জি, আপনাকেই বলছি। জানতে চাচ্ছি রাস্তাটা আপনার দাদা কবে কিনেছেন? জি, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। রাস্তায় তো আরো অনেক মানুষ চলাচল করবে, তাই না? তুমি একা দখল করে রাখলে তো হবে না। ছোট্ট সব ফালতু মেয়ে কোথাকার। কথাটা শেষ করার পরপরই ফিরে গেল লোকটা। এদিকে ফালতু মেয়ে শব্দটা জাহানারার হৃদয় ভেদ করে যায়। লোকটা গাড়ির গ্লাস দিয়ে দেখতে পায় জাহানারা দাঁড়িয়ে আছে তখনও এক পাশে সরে। তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, চোখ বেয়ে পানি ভিজিয়ে দিচ্ছে গাল। মেয়েটার এই অবস্থা দেখে লোকটার মনে সামান্য দয়া হলো। এগিয়ে আসলো সে জাহানারার দিকে। সরি, মনে হয় আমি একটু বাজে ব্যবহার করে ফেলেছি। জাহানারা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। কিছুক্ষণ পরে লোকটার কোনো কথার দিকে কর্ণপাত না করে আবার নিজের মতো করে হাঁটা শুরু করে দিল। কিন্তু লোকটা আবারও বলে উঠল, এই শোনো, প্লিজ দাঁড়াও এক মিনিট। আরো কিছু শোনাইতে চান? শোনাইতে চাইলে শুনান, তাড়াতাড়ি কইয়া ফেলেন। আসলে আমি দুঃখিত। তুমি কোথায় যাবে? জাহান্নামের চৌরাস্তায়। আপনার তাতে কি? আমি বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করে আছো,
সেজন্য আমি আবারও সরি বলছি। ঠিক আছে। যদি কিছু মনে না করো আমি তোমাকে পৌঁছে দিতে পারি? না না থাক, দরকার নেই, আপনি যান প্লিজ, আমি খুশি হব। লোকটার অনেক রিকোয়েস্টের পর জাহানারা লিফট নেয়। লোকটার নাম মিস্টার রেজা, চট্টগ্রাম শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। কথা প্রসঙ্গে জাহানারা তাকে জানায় যে সে গ্রাম থেকে এসেছে কাজের সন্ধানে, কাজ না পেয়ে এখন সে গ্রামে ফিরে যেতে চায়। দেখো, তুমি গ্রাম থেকে সবে মাত্র এসেছ, তাছাড়া এখানে তোমার কোনো আত্মীয় স্বজনও নেই। আমার মনে হয় তবুও তোমার ফিরে যাওয়া উচিত না। তাহলে আমি কি করব? তুমি কি রান্না বান্না করতে পারো? হ্যাঁ পারি। তুমি চাইলে আমার বাসায় কিছুদিন কাজ করতে পারো। আমার বাসায় আমার স্ত্রী এবং বাচ্চারা আছে, তুমি তাদের দেখভাল করবে আর কি। কিন্তু আচ্ছা, আপনি আমার কোনো দুর্বলতার সুযোগ নিতেছেন না তো? ছি ছি, তুমি আমাকে নির্ভয়ে বিশ্বাস করতে পারো। আর বেতন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেটা আমি তোমাকে দিব। ঠিক আছে, তাইলে আমি আরেকবার বিশ্বাসের কাছে হাইরা গেলাম। রেজা সাহেব কোনো কিছুই বললেন না, গাড়ি ঘুরিয়ে নিলেন, বাঁকা ঠোঁটে একটু মুচকে হাসি দিলেন। কিছুক্ষণ বাদে একটা বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামল। রেজা সাহেব উঠে গেট ধাক্কা দিয়ে খুলে আবারও ড্রাইভিং সিটে এসে গাড়িটা বাড়ির ভেতর ঢুকিয়ে জাহানারাকে নামার ইঙ্গিত দেন। তাকে নিয়ে বাসায় উঠে কলিং বেল বাজালেন রেজা সাহেব। কলিং বেলের শব্দ পেয়ে একজন ভদ্র মহিলা দরজা খুলে উৎসুক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকলেন। জাহানারা বুঝতে পেরেছেন ইনি হয়তো রেজা সাহেবের স্ত্রী। এইটা কে? আগে আমাদের ভেতরে ঢুকতে দাও, তারপর বলি। ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তোমার তো সংসার গোছাতে কষ্ট হয়, তাই ভাবলাম একটা কাজের মেয়ে হলে তো ভালোই হয়, তাই না? আমি কি কখনো তোমাকে সে কথা বলেছি? বলনি, আমি তো দেখেছি। আই, কি নাম তোমার? জাহানারা। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর কেটে যায় 2-3 মাস। জাহানারা বিকম পাশ করেও একজন গৃহ পরিচারিকার কাজ নেয়। আর রেজা সাহেবের পরিবারের লোকজনও অনেক ভালো। খুশি মনেই কাজ করতে করতে তার দিন ভালোই কেটে যাচ্ছিল। প্রথম দিন রেজা সাহেবকে বলেছিল তার বাবা মা কেউ বেঁচে নেই, সেজন্য বাবা মার কথা মনে পড়লেও কিছু করার নেই এখানে। ভাবলো যাক না আর কটা দিন, হাতে কিছু টাকা এলেই একদিন বের হয়ে বাবা মার খোঁজ নেবে সে। সেদিন রেজা সাহেব আর মিসেস রেজা চা খেতে বসলেন সন্ধ্যাবেলা। কিছুক্ষণ আগেই জাহানারা তাদের চা দিয়ে গেছে। আচ্ছা, মেয়েটা আসলে ভালোই তো, তাই না? ভালোই তো, কাজকর্মেও বেশ স্মার্ট। একটু বুঝিয়ে দিলেই বাকিটুকু নিজেই করে নিতে পারে। খুব কাজের মেয়ে। একটা জিনিস লক্ষ্য করেছো, মেয়েটা কিন্তু দারুণ সুন্দর। আগের অভ্যাস পাল্টায়নি তাহলে? কি যাতা বলছো? ভুল কথাই বললাম? আজকাল তো কাজের মেয়ের দিকেও চোখ চলে যাচ্ছে। রেজা সাহেব খানিকটা হেসে বেশ কিছুক্ষণ স্ত্রীর সাথে আড্ডা দিয়ে উঠে পড়লেন। আর এর 2-3 দিন পরের ঘটনা। জাহানারার প্রচন্ড মাথা ব্যথা করছে এবং বমি বমি ভাবটা আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে। সে কিছুই খেতে পারছে না। শরীরের আকারেও দিনকে দিন একটা পরিবর্তন হচ্ছে সে টের পাচ্ছে। সারা রাত্রি জুড়ে টেনশন আর চিন্তায় ঘুম আসছে না তার। কি হতে যাচ্ছে এসব তার সাথে? সে যা ভাবছে তা নয় তো? পরের দিন সকালবেলা নাস্তা বানাতে গিয়ে মেঝেতে পড়ে যায়, তারপর মাথা ফেটে দরদর করে রক্ত বেরোতে থাকে। মিসেস রেজা জাহানারার এই অবস্থা দেখে তড়ি ঘড়ি করে ডাক্তারকে খবর দেন। ডাক্তার ওনার ফোন পেয়ে কাল বিলম্ব না করে চলে আসে। আর এসে জাহানারাকে দেখে যা জানায় তা শুনে জাহানারা আর মিসেস রেজা দুজনেই চমকে যায়। এই মেয়ে, একটু দেখে শুনে চলতে পারো না? ভাগ্যিস বাচ্চার কোনো ক্ষতি হয় নাই। এই সময় একটু সাবধানে চলাফেরা করতে হয়, বুঝলে? জি। হ্যাঁ, এবার থেকে একটু সাবধান হতে চেষ্টা করবে। তাতে তোমার আর তোমার পেটের বাচ্চা দুজনেরই লাভ, আর না হলে দুজনেরই সমস্যা। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি ঠিক মতো খাবে। আর হ্যাঁ ম্যাডাম, আপনাকে বলছি, মানুষ তো মানুষের জন্যই।
এই সময়ে ভারী কাজ থেকে ওকে একটু বিরত রাখবেন, আপনার ভালো হবে। জি ডাক্তার, তা তো বটে। ডাক্তার চলে যাবার পর সারা বাড়িটা কেমন জানি নীরব হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ করেই যেন সবার মুখের কথা হারিয়ে গেছে। ছেলেমেয়েরা একটু আধটু দুষ্টুমি করে উঠেছিল। মিসেস রেজা দুইজনকে দুটো চট দিয়ে যার যার রুমে পাঠিয়ে দিলেন। সবাই কেমন যেন অন্য মনস্ক আজকে। রেজা সাহেব ডাক্তার আসার আগেই অফিসে চলে গেছেন, বলে গেছেন আজ অফিসে জরুরি কাজ আছে। সোফায় বসে বসে মিসেস রেজা ভাবছেন রেজা সাহেবকে ফোন করবেন কিনা। না, থাকুক, আজের একটা ফয়সালা তাকে করতেই হবে। পাশে থাকা ল্যান্ডফোন থেকে ফোন করে আসতে বললেন তিনি অবশেষে রেজা সাহেবকে। আর রেজা সাহেবও কাল বিলম্ব না করে চলে আসলেন বাসায়। ভেতরে ঢুকেই স্ত্রীকে তিনি অত্যন্ত চিন্তিত দেখতে পেলেন, তাই কিছু জিজ্ঞেস না করে দাঁড়িয়ে থাকলেন। তা দেখে মিসেস রেজা ইশারায় তাকে বসতে বললেন। রেজা সাহেব বসতেই তিনি জাহানারাকে ডাক দিলেন। জাহানারা, এই জাহানারা, এদিকে আয়। জাহানারা। মেম সাহেবের ডাক পেয়ে জাহানারা ড্রয়িং রুমে আসলো। তাকে দাঁড়াতে বলে মিসেস রেজা রান্নাঘরে গিয়ে কি যেন একটা করে এলেন। সেখান থেকে এসেই আবার নিজের জায়গায় বসে পড়লেন। তারপর গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলেন। তোকে তোকে কখনো না খাইয়ে রেখেছিলাম? আমি যা খেয়েছি তাই তোকে খেতে দিয়েছি। অতিরিক্ত কাজ কখনো তোকে করতে বলেছিলাম? আরে তোকে আমি কখনো কাজের মেয়েই ভাবিনি, আমার নিজের মেয়ে মনে করতাম, আমার নিজের মেয়ে। তুই একবার তোর নিজের দিকে তাকিয়ে দেখ না, তোকে কেউ কাজের মেয়ে বলতে পারবে? আর সেই তুই কিনা আমার এত বড় ক্ষতি করে দিলি। আমি তোর কি ক্ষতি করেছিলাম বল, বল বল, আমি তোর কি ক্ষতি করেছিলাম? আচ্ছা কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝছো না তাই না? কিছুই না, এখন তো কিছুই বুঝবা না। ওর পেটের বাচ্চাটা কার? বাচ্চাটা কার মানে? মানে জানো না, এখন তো ভাজা মাছটাও উল্টে খেতে জানবে না। তাই তো বলি, বউয়ের জন্য এত দরদ উঠলে উঠো কেন? কাজের মেয়ে নিয়ে আসলে। আমি বাসার বাইরে গেলে এইগুলো করো, তাই না? প্লিজ তুমি শান্ত হও, শান্ত হও প্লিজ, বুঝতে চেষ্টা করো একবার। কি বোঝাবে তুমি আমাকে? বাচ্চাটা তোমার না, এই বাসায় তুমি ছাড়া পুরুষ কে আছে বলো তো? ছি রেজা, ছি। এই তোমার চরিত্র, এই জন্যই তো কাজের মেয়েকে তোমার কাছে এত বেশি সুন্দর মনে হয়। আমি তোমাকে চিনতাম, হরে হরে চিনতাম, কিন্তু এত নীচ, এত জঘন্য আমি কখনো ভাবিনি তোমাকে। প্লিজ শান্ত হও। চুপ, একদম চুপ। আই মেয়ে, তোর কি ক্ষতি করেছিলাম আমি? আশ্রয় দিয়ে এত অন্যায় করে ফেলেছি আমি? বল, তোর কি ক্ষতি করেছি বল। প্লিজ তুমি এত নিষ্ঠুর আচরণ করো না। চুপ করো, তোমাকে আমি ছাড়বো না। এই বলে আঘাতের পর আঘাত করতে শুরু করলো জাহানারার সমস্ত শরীরের উপর। তারপর শুরু হলো জাহানারার সেই আগের চিৎকার। এদিকে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন রেজা সাহেব। তার কাছেও আজ এই প্রশ্নের উত্তর নেই। যদিও কোনোভাবেই রেজা সাহেব দায়ী নন, তবুও ফেঁসে গেলেন তিনিও। আস্তে আস্তে জাহানারার প্রতি নিজেরও ঘৃণা আসতে শুরু করল। এই তাহলে ভালো মানুষের রূপ? জাহানারার প্রতি এত অমানসিক নির্যাতনের পরও স্ত্রীকে থামানোর আর কোনো চেষ্টা করেননি তিনি। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গিয়েছেন এই নিদারুণ দৃশ্য। অন্যদিকে জাহানারা চিৎকারে খসে পড়েছে গাছের পাতা পর্যন্ত, কিন্তু সেই চিৎকার পৌঁছয়নি উপরওয়ালার কানে। শুধু ঘরের মশা, মাছি, ইঁদুর, টিকটিকি তাকিয়ে তাকিয়ে অশ্রু বিসর্জন দিয়েছে। মারতে মারতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন মিসেস রেজা। তার হাতে এক মুঠো টাকা গুঁজে দিয়ে বাসা থেকে বের করে দিলেন জাহানারাকে রাস্তায়। জাহানারার জন্মটাই যেন আজন্ম পাপ। যেদিকেই সে গেল সেদিকেই তাকে হতে হয়েছে লাঞ্ছনার শিকার। তবু সে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। অত সহজেই হার মানার পক্ষপাতী ছিল না জাহানারা। একটা মহিলা মেসে উঠল সে। এরপর গেল একজন ডাক্তারের চেম্বারে, কিন্তু কোনো লাভ হল না। নিরাশ হয়ে জাহানারাকে ফিরে আসতে হল।
তার বাচ্চাটার হাত থেকে তাকে মুক্তি দিতে কেউ রাজি হলো না। এরকম অবৈধ কাজ কোনো ডাক্তারই করতে রাজি হলো না। আর তাছাড়া এখন এরকম কোনো ব্যবস্থা নেবার জন্য অনেক দেরিও হয়ে গেছে। এদিকে সময়ের চাকা ঘুরতে ঘুরতে চলে যায় অনেকগুলো দিন। জাহানারার অবস্থা দিনকে দিন অবনতির দিকে যেতে শুরু করেছে। চোখে মুখে অন্ধকার দেখতে শুরু করেছে মেয়েটা। কি করবে ভেবে পাচ্ছে না সে। বিনা দোষে সাজা পেতে পেতে জাহানারা আজ দিশেহারা। কেন জানি তার হাল ছেড়ে দিতে ইচ্ছে হলো। জীবনের সাথে কি আর এমন ভাবে যুদ্ধ করে টিকে থাকা যায়? তার নিজেরও তো জানা নেই তার পেটের অনাগত সন্তানের জনক কে। বাচ্চাটাকে জন্ম দিয়ে কি তার পিতৃ পরিচয় দাঁড় করাতে পারবে সে? আজ সমাজের প্রতিটা প্রাণী তাকে কলঙ্কিনী মনে করছে, পাপী ভেবে তাড়িয়ে দেয় দূর দূর করে। এত বড় দুনিয়ায় তার বেঁচে থাকার জন্য এক টুকরো জায়গা নেই। যেখানে যায় মানুষের লোলুপ দৃষ্টি পড়ে তার দিকে। তাহলে না, সে আর ভাবতে পারছে না। এই শহরে আর না, যেভাবেই হোক পালাতে হবে এই শহর ছেড়ে। তবেই হয়তো রক্ষা পাবে সে। হ্যাঁ, সে মার কাছে চলে যাবে, সেখানে হয়তো মিলে যেতে পারে তার একটু শান্তি। পরের দিন ভোরে পাবলিক বাসে উঠে পড়ে জাহানারা। বাসটা বহদ্দার হাট থেকে টার্মিনাল পর্যন্ত যাবে। তার পাশের সিটে মোটা সোটা একটা লোক বসা ছিল। ইয়া বড় এক গোঁফ তার, দেখলেই পিলে চমকে যায়। গাড়িটা কিছু দূর যেতেই লোকটা তার ব্যাগ থেকে কলা বের করে খেতে থাকে। জাহানারারও খুব খিদে পেয়েছে। মনে হলো লোকটার মতো যদি দু একটা কলা কিনে নিত তাহলেও খাওয়া যেত। ক্ষুধার্ত চোখে তাকিয়ে তাকে দেখতে থাকে লোকটার কলা খাওয়া। লোকটার বোধহয় খুব মায়া হলো তাকে দেখে। লোকটা একটা কলা বের করে জাহানারাকে এগিয়ে দিল। জাহানারাও ভদ্রতা বজায় রাখতে লোকটার হাত থেকে কলাটা নিয়ে নেয়। তারপর গোগ্রাসে খেতে থাকলো। কলাটা খাওয়ার কিছুক্ষণ পর জাহানারার মাথা দুলতে আরম্ভ করলো। মনে হচ্ছে পুরো পৃথিবীটাই দুলছে। তারপর আর কিছুই মনে নেই। হঠাৎ পানির ছিটা মুখে পড়ায় জাহানারার জ্ঞান ফিরে আসে। আপা নামেন, আমরা বদ্দার ডায়া পড়ছি। আমার ব্যাগ, আমার ব্যাগ কই? আপা কিছু খুঁজতেছেন? আমার ব্যাগ কই? বুঝছি, পাইছে আপনারে। পাইছে মানে? কারো হাত থেকে কিছু খাইছেন? জাহানারা নির্বাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ছেলেটার দিকে। ভেতর থেকে কান্নার রোল বের হয়ে কণ্ঠনালী রোধ করে দিচ্ছে বারবার। কিছুই আর করবার নেই তার। যেভাবে সে এসেছে সেভাবে এখন তাকে ফিরে যেতে হবে বাড়িতে, সম্পূর্ণ খালি হাতে। সামনে কয়েক পা হেঁটে গেলে বাস স্টেশন। ওখানেই পাওয়া যাবে চট্টগ্রাম বাঁশখালী স্পেশাল সার্ভিস। হাঁটতে শুরু করে সে। অবশেষে স্টেশনে ঢুকে পেয়ে গেল স্পেশাল সার্ভিস। উঠে পেছনের সিটে গিয়ে একেবারে চুপটি মেরে বসে থাকে। তারপর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গাড়ি স্টার্ট দিল। এত কিছুর পরও জাহানারার মনে এক টুকরো খুশির ঝিলিক বয়ে গেল। অনেক দিন পর আছে বাড়ি ফিরছে। জীবনের সমস্ত কিছু সে মায়ের সাথে শেয়ার করবে। এই সমস্যার সমাধান একমাত্র তার মায়ের হাতেই আছে। সাঁই সাঁই গতিতে গাড়ি এগিয়ে চলেছে সামনের দিকে। বাতাসের পাগলা ঝাপটায় তার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। হাত বাড়িয়ে ঠিক করে নিচ্ছে, কিন্তু পরক্ষণে আবার একই অবস্থা। আর এই ব্যাপারটাকে সে নিজে নিজে উপভোগ করছে দারুণ ভাবে। আস্তে আস্তে সে মিশে যেতে শুরু করেছে ভাবনার কাছে। এমন সময় হঠাৎ হেল্পার আবার এসে টিকিট চাইতে লাগলো, কিন্তু টিকিট তো জাহানারার কাছে নেই। হেল্পারটা চেঁচামেচিতে একসময় জাহানারাকে বাস থেকে নেমে যেতে হলো। গাড়ি থেকে নেমেই সোজা রাস্তা ধরে হাঁটতে আরম্ভ করলো সে। যেভাবেই হোক তাকে গ্রামে যেতেই হবে। অসুস্থ শরীর নিয়ে হাঁটতে লাগলো সে। জাহানারা হার মানার পাত্র নয়। জাহানারা স্থির করে এভাবে আর না, বাকি পথটুকু কষ্ট হলেও সে হেঁটেই যাবে। গাড়িতে উঠে লাঞ্ছিত হবার আর কোনো দরকার নেই। নাপোড়া থেকে হাঁটতে হাঁটতে চলে আসে একেবারে টইটং বাজারে। হাঁটতে হাঁটতে সে খুব ক্লান্ত এবং পিপাসার্ত হয়ে যায়। হঠাৎ জাহানারা সামনে একটা চায়ের দোকান দেখতে পায়। পানির জন্য সেদিকে সে এগুতে থাকে। অবশ দুটো পা যেন আর চলতেই চাইছে না। তারপরে অতি কষ্টে নিজেকে একটু সামলিয়ে এগিয়ে চলেছে সে। ঠিক এমন সময় তার দিকে প্রচন্ড গতিতে ছুটে আসছে একটা স্পেশাল সার্ভিস। ব্রেক ফেল বলে জাহানারাকে ইঙ্গিত দিলেও সে বুঝে ওঠার আগেই সব শেষ। জাহানারাকে চাপা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে গেল বাসটা।
এদিকে রাস্তায় পড়ে আছে চাকায় পিষ্ট জাহানারার শরীর। একটু আগেই দুনিয়ার সমস্ত হিসেব চুকিয়ে প্রাণ পাখিটা উড়ে গেছে। টকটকে লাল রক্তে একাকার হয়ে গেছে সারাটা রাস্তা। ঘটনাস্থলে অনেক লোক জমে গেল, কিন্তু দুঃখের বিষয় কেউ জাহানারাকে চিনতে পারল না। বেওয়ারিশ লাশ হয়ে এখনো সে পড়ে আছে সেখানে। আসলে কি পারে না এই স্পেশাল সার্ভিস, জীবন থেকে কেড়ে নিতে নিতে শেষ প্রাণটুকু পর্যন্ত কেড়ে নিল। এই জন্যই হয়তো এর নাম স্পেশাল সার্ভিস। নড়ে চড়ে বসে অন্তু, রুমার দু চোখ জুড়ে অশ্রু টলটল করছে। আপনি হয়তো ভাবছেন জাহানারার জীবনে আসা প্রত্যেকটা লোকের কথা। ভাবছেন এরকম অমানুষ কেমন করে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে। ঠিকই বলেছেন। আচ্ছা, আপনি যদি জাহানারার জীবনের সেই অমানুষগুলোকে পেতেন তাহলে কি করতেন? ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতাম। হ্যাঁ, আমিও যাচ্ছি সেই জন্য, জাহানারার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য। তবে তাদের কোনো ক্ষতি করব না যাদের কথা আপনাকে বলেছি। জাহানারার জীবনে আরো 2 জন নরপিশাচ এসেছিল, আমি তাদের হত্যা করব আপনার সামনে, নিষ্ঠুরভাবে হত্যা করব তাদের। আর হ্যাঁ, তখনই আপনি আমাকে আর মেয়েটাকে চিনতে পারবেন ভালোভাবে। আপনার সামনেই মারা যাবে সেই 2 বেঈমান। কথাটা শেষ করে অন্তকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উঠে দাঁড়ায় রুমা। মেয়েটাকে হাত নেড়ে বাই বলল অন্তু। রুমার আবল তাবল কথাগুলো অন্তুকে বেসামাল করে দিল। ভাবতে লাগলো সে, মেয়েটার সাথে অন্তুর কি সম্পর্ক, আর জাহানারার কথাই বা তাকে বলতে গেল কেন রুমা? আর রুমাই বা কে? তার সাথে কি সম্পর্ক জাহানারার? জাহানারার জীবন যন্ত্রণার জন্য দায়ী অমানুষগুলোকে রুমা তার সামনে কেন খুন করবে নিষ্ঠুর ভাবে? হঠাৎ মনে হলো রুমার কথা। আচ্ছা, কোথায় সে? নেমে গেল না তো? নেমে যাবার কথা তো নয়। বাস তো একবারের জন্য থামেনি। অন্তর উৎসুক দৃষ্টি সারা বাসে তন্ন তন্ন করে খুঁজেও আর পেল না রুমাকে। দূর, কোথায় গেল মেয়েটা? কি ভাই, কেউ চলে গেল নাকি? কাউকে খুঁজছেন? যেভাবে টাটা দিচ্ছেন। লোকটার কথাতে প্রচন্ড ভাবে বিরক্ত হলো অন্তু। সারাটা পথ দেখে আসছে তারা তাদের দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলে আসছে, বদমাশ কোথাকার। এদিকে লোকগুলো অন্তুকে আবার ইনসাল্ট করতে শুরু করেছে। কিছু খেয়ে বেরিয়েছেন নাকি দাদা? অন্তুর মনে হলো কষে একটা থাপ্পড় লাগিয়ে দিতে, কিন্তু না, পরক্ষণে আবার স্বাভাবিক মুডে ফিরে আসে। গাড়ি চলে এসেছে অন্তুর গন্তব্য পর্যন্ত। কি আর করার, চিন্তিত মনে নেমে পড়ে সে। লাস্ট স্টেশন টৈটং বাজার। অন্তু গাড়ি থেকে নেমে ধীর গতিতে বাজারে প্রবেশ করছে। বেশ কিছু দূর এগিয়ে আসতেই অন্তুর চোখে পড়ল বেশ বড় সড়ো একটা জটলা। ধক করে উঠল তার বুকটা। সত্যি নাকি মেয়েটা যা বলল তাই কি? জেনারেটরের আবছা আলোয় অন্তুর দৃষ্টি সেদিকে স্থির হয়ে গেল। অনেকগুলো লোক কিছু একটা ঘিরে আছে। অন্তু দেরি না করে সেদিকে এগিয়ে গেল। ভিড় ঠেলে ঢুকে পড়ল ঘটনাস্থলে। তারপর যা দেখল তাতে নিজেকে আর দাঁড় করিয়ে রাখা তার পক্ষে সম্ভব হল না। ভিড় ঠেলতে অন্তুর সামনে যে চেহারাটি ভেসে উঠল তাতে সে রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেল। শিউরে উঠল তার পুরো শরীর। এ কি দেখল সে? এই অবস্থার সম্মুখীন তো সে হতে চায়নি। সে তো ঘুরাক্ষরে ভাবতে পারেনি এমন চেহারা তার সামনে ভেসে উঠবে। হ্যাঁ, সেই লাশটা, যে লাশটার কথা পথ জুড়ে রিমা তাকে বলে বলে আসছিল। পুরো শরীরটাই থেতলে গেছে, রক্তে মাটিতে শরীরের মাংস মিশে একাকার হয়ে পড়ে আছে নিথর দেহটা। কিন্তু এটা তো রুমা, অবিকল রুমার চেহারা। তাহলে কে রুমা?
তাহলে কি রুমাই জাহানারা? নিজেকে আর ধরে রাখা সম্ভব হলো না অন্তুর। ঘটনাস্থলেই বসে পড়ল সে। এই যদি রুমা হয় কিংবা জাহানারাই হয়, তাহলে সারাটা পথ সে কার সাথে এসেছে সুদূর চট্টগ্রাম শহর থেকে এই মফস্বলে? তাহলে কি এটা তার আত্মা? একটা আত্মাই কি তাহলে তার সাথে? কিন্তু কেন দুনিয়ায় এত মানুষের ভিড়ে রুমার আত্মা অন্তুকে কেন খুঁজে নিল? কি এমন রহস্য অন্তুর মাঝে? তাহলে কি অন্তু কোনো ক্ষতি করেছিল মেয়েটার? ভাবতে ভাবতে ক্রমশই ঘামতে শুরু করেছে অন্তু। তার চোখ দুটো বারবার তাকে চেনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু বড়ই দুর্ভাগ্যের ব্যাপার, কোনোভাবেই অন্তু রুমাকে চিনতে পারল না। কিছুক্ষণ পর পুলিশের লোক এসে স্পেশাল সার্ভিস ড্রাইভার আর লাশটাকে নিয়ে চলে গেল। কিন্তু অন্তু ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। একে একে সবাই চলে গেল, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। ভাবছে কোন কালে কি করে তার সাথে রুমার পরিচয় হয়েছিল। সে কি রুমার কোনো ক্ষতি করেছিল কিংবা কোনো উপকার? হঠাৎ উঠে অন্তু রওনা দিল বাড়ির দিকে। বাড়িতে তার মা বাবা আছে, অপেক্ষা করছে তার জন্য। কিন্তু সেখানে পৌঁছে যা দেখল, তাতে অন্তুর পুরো পৃথিবী টলে উঠল। তার বাবা মা দুজনেই মরে পড়ে আছে মেঝেতে। অন্তু ঠায় দাঁড়িয়ে আছে। একসময় তার মনে পড়ে গেল রুমার সেই কথাটি, আপনার সামনেই মারা যাবে সেই দুই বেঈমান। তাহলে তাহলে কি বাবা মা রুমার ক্ষতি করেছিল? কিন্তু এ কিভাবে সম্ভব? এই এলাকায় সবাই অন্তুর বাবা মাকে শ্রদ্ধার চোখে দেখেন। সবার আপদে বিপদে অন্তুর বাবাকে প্রথমে পাওয়া যায়। এমন লোক দ্বারা কিভাবে রুমার ক্ষতি হতে পারে? এর কয়েকদিন পরের ঘটনা। অন্তু এখন থানায়। সে জানতে চায় যে মেয়েটার লাশ সেদিন পুলিশ নিয়ে গেল, তার কোনো পরিচয় কি জানা গেছে? থানার পুলিশ তাকে জানালো একজন লোক মেয়েটাকে চিনতে পেরেছিল। মেয়েটা অনেক আগে এই এলাকায় থাকত, কিন্তু একদিন ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার বাবা মা দুজনেই অপেক্ষায় থাকতে থাকতে মারা গেছে। কিন্তু মারা যাবার আগে মেয়েটার মা এক প্রতিবেশীর কাছে একটা চিঠি রেখে যায়, যদি কোনোদিন মেয়েটা ফিরে আসে তাহলে যেন এই চিঠিটা তাকে দেয়া হয়। চিঠিটা পুলিশ পেয়েছে। অন্তুকে সেটা পড়তে দিল পুলিশ। বন্ধুরা, শেষ হল আজকে কুয়াশার কাহিনী। খুবই মর্মস্পর্শী রহস্যজনক একটি কাহিনী শুনলাম আজকে আমরা। এবং আজকের কাহিনীটির নাম স্পেশাল সার্ভিস। লিখেছেন মোহাম্মদ রিদওয়ানুল হক, যিনি আমাদের একজন লিসেনার, অর্থাৎ আমাদের শ্রোতা বন্ধু। পূর্ব টৈটং কাছাড়ি পাহাড় পেকুয়া কক্সবাজার থেকে তিনি পাঠিয়েছেন এই লেখাটি। আর এই আজকের কাহিনীটির অন্যান্য যারা সহায়তা ছিলেন বা আমাদের কুয়াশা টিমে যারা ছিলেন তাদের নাম বলছি। অভিনয় অংশে পরিচালনা করছে শেগুফতা আবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ, আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম হচ্ছে শান্ত, সিফাত, কুমকুম, অরণ্য শান্ত, শাড়ি, মনির, আপেল, নাজিম এবং মঞ্জু। পুরো কুয়াশা টিমকে একবার ধন্যবাদ জানাচ্ছি এবং যারা কুয়াশায় এবার অভিনয় করেছেন সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি।